মানে আমরা মোট টানছিলাম, মোট টানার জন্য ওটা হয়েছে। শুরু করতে পারবো। নোটিফিকেশন আসে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এটা কি করে বলবো? আমি কি ন্যাশনাল ভার্সিটি, আমি সাজেশন দিয়েছি গুরুত্বপূর্ণ দেখে যেগুলো দিছি দিছি। আর আমি যদি বলে দিই যে না এগুলোর মধ্যেই আসবে, তাহলে তো সে কম হয়ে যাবে। ওরা গুরুত্বপূর্ণ। আমরা এভাবে দিচ্ছি, ইনশাল্লাহ দেখা যাবে আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমাকে শুরুতে ঠিক করে দেখা আর শোনা যাচ্ছে কিনা জানান। আমরা তো সেম কোশ্চেন করলাম, আমাকে ঠিক করে দেখা আর শোনা যায়? যেগুলো যদি এর বাইরে পড়া লাগে সবাই শুরুতে এই কমেন্টটা করবেন, দেন হচ্ছে আমি কথা বলা স্টার্ট করব। হ্যাঁ, জানা জিনিস আর আপনারা দ্রুত দ্রুত সবাই কিন্তু জয়েন হয়ে যান। ভাই মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দেন আগের লিঙ্কটা। রাসেল সাহেবকে আজকে অনেকদিন পর দেখে আমারও ভালো লাগছে। শুরুতেই আবার সালাম দিয়েছেন। আচ্ছা, রাসেল সাহেব লিখেছেন যে সাউন্ড অ্যান্ড ভিডিও 100% মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাকিরাও একটু জানান ইন্টারনেট ইস্যু আছে কিনা দেখে নেই। আর সবাই জলদি জলদি জয়েন হয়ে পড়বেন। আর আপনারা কে কেমন আছেন জানান। নতুন যারা দেখছেন, যারা আমাদের হচ্ছে কোর্সে ভর্তি নেই, হ্যাঁ এই কোর্সটাতে যারা ভর্তি নেই তারা কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন, বা কোনো কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই লাইভেই, আমি হচ্ছে এখানেই উত্তর করে দেব। ফারজানা আক্তার লিখেছেন এটা কি আজকের ক্লাস? হ্যাঁ, এটা আজকের ক্লাস, আর সেটা মাত্র শুরু হলো। আপনাদের ফ্রেন্ডদেরকে দ্রুত বলেন জয়েন হতে। আচ্ছা, আজকে আমাদের দ্বিতীয় খণ্ডের মানে ম্যাথ পার্টের 4 নম্বর লেকচার অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঠিক আছে? এর আগে 3টা আমরা নিয়ে ফেলেছি ক্লাস, আজকে হলো 4 নম্বর ক্লাস। অধ্যায় 2 সারণীয় লেখচিত্র নাম, আগের চ্যাপ্টারই আর কি। আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। লেখচিত্র পার্টটা আমাদের বাকি ছিল, সেটা আজকে আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ। তো এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্টও, বিকজ লেখচিত্র সহই মোটামুটি আমাদের এসে থাকে হচ্ছে প্রশ্নগুলো। খুব কম প্রশ্ন হয় যেগুলোতে লেখচিত্র চায় না যে কোনো একটা, তো লেখচিত্র না জানা থাকলে ইস্যু হবে, আপনারা 10-এ 10 পাবেন না। সো বি কেয়ারফুল। আমাদের সারণী নির্ণয় পর্যন্ত কিন্তু আমরা প্রপারলি করে ফেলেছিলাম,
প্লাস প্লাস পর্যন্ত, তাই না? তো সারণী প্রথম প্রশ্নটাই ছিল যে যেটাতে শুধু সারণী নির্ণয় করতে বলেছে। আর এটা কিন্তু অনেক আগের প্রশ্ন, দেখেন আপনারা 2012-তে এসছে, অনেক আগে, প্রায় 10-12 বছর আগের প্রশ্ন এটা। তো সেই সময়তে এসেছে যেখানে লেখচিত্র ছিল না, কিন্তু তার পরবর্তীতে না মোস্ট অফ দ্য টাইমই লেখচিত্র সবাই প্রশ্নতে উল্লেখ করেছে, মানে চেয়েছে আর কি টিচাররা। সো আমাদের লেখচিত্র সহই বিষয়টাকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। শুধু যদি সারণীতে ইম্পর্টেন্ট দেই বা শুধু যদি সারণী করি তাহলে কিন্তু পুরোটা আমরা কমন নাও পেতে পারি, ঠিক আছে? আর লেখচিত্র করতেও অনেক মজা, খুব একটা টাইম লাগে না, শুধু গ্রাফ পেপার লাগে। তো আর কিছু জিনিস ইনভেস্ট করে যদি আপনার 10-এ 10 আপনি পেয়ে যান তাহলে তো সেটা খুব মানে খারাপ না, তাই না? এই যে দেখেন 2 নাম্বারেতে আবার দেখছি 13-তে এসেছিল বহুভুজ চেয়েছে, মানে এখানে কিন্তু লেখচিত্র চাচ্ছে। আচ্ছা, আর শুরুতে একটা কথা বলে নিই, আমরা তো লেখচিত্র পার্টটা কভার করছি। তো লেখচিত্র আমাদের মোট 3টা আসবে, ঠিক আছে? আমাদের হচ্ছে লেখচিত্র তো অনেকগুলা পার্ট আছে বা লেখচিত্র অনেক ধরনের হয়ে থাকে। আমাদের পরিসংখ্যানে, রাষ্ট্রবিজ্ঞানের পরিসংখ্যানে মাত্র 3টা আমাদেরকে জানতে হবে। একটা হলো আয়তলেখ, একটা হলো বহুভুজ, আর একটা হলো অজীব রেখা, ঠিক আছে? এই 3টা থেকেই আমাদের আসে, এই 3টাই আমাদের সিলেবাসে আছে শুধু। তো এই যে এটাতে বহুভুজ চেয়েছে, তারপরে 3 নাম্বারে এই যে এটাতে আবার শুধু সারণী চেয়েছে। আগেরগুলোতে আমি যত দেখলাম যে বেশিরভাগ আগেরগুলোতেই শুধু সারণী চেয়েছিল, মানে ওই 10-12 বছর আগে। আর তারপরে আবার এই যে এটাতে আবার লেখচিত্র, অজীব রেখা, এই 3টার মধ্যে ঘুরে ঘুরে পাবেন। হ্যাঁ, এই 3টার বাইরে পাবেন না, তো ওইটা নিয়ে ভাবতে হবে না আপনাদেরকে। 4 নম্বরে অজীব রেখা যাচ্ছে, 5 নম্বরে যে আয়তলেখ চাইবে আই গেস। পরপর ছিল। তো আমরা আয়তলেখ থেকে শুরু করব। হ্যাঁ, এটা হচ্ছে আমরা সিকোয়েন্স ওয়াইজ যাব, আগে আয়তলেখ, তারপরে বহুভুজ, তারপরে অজীব রেখা করব আমরা। তো মানে সিকোয়েন্স ওয়াইজ গেলে সুবিধা হয় আপনাদের বুঝাতে, আপনারাও বুঝতে মানে আপনাদের সহজ মনে হবে। এই যে 5 নম্বরে দেখেন আয়তলেখই চেয়েছে। এই প্রশ্নটা ভালো করে ফলো করেন আগে, আর আমি আপনাদের কমেন্ট দেখি। আচ্ছা, সাইডে দাঁড়ায় যারা সালাম দিয়েছেন আমাকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কে কেমন আছেন জানাবেন বলেছি। আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্ন করেছেন। আফরোজা ইসলাম লিখেছেন কেউ কি কোর্সে ভর্তি হয়েছেন? যারা যারা ভর্তি আছেন আফরোজা ইসলামকে রিপ্লাই করেন। কেউ কোর্সে ভর্তি না হইলে আমরা কেমনে একটা ব্যাচ শেষ করলাম আফরোজা? আমাদের রানিং স্টুডেন্ট আছে এখন 50টা, 50 প্লাস, ঠিক আছে? আমরা এক্স্যাক্ট গুনিনি, মানে আমি সঠিক জানি না, 52-53টা হবে আই গেস। আর এটা দিন দিন আলহামদুলিল্লাহ বাড়ছে। আর অন্য কোনো কোয়ারিজ থাকলে করেন। মিমি সালাম দিয়েছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আই থিঙ্ক যারা কোর্সের তারা অনেকেই লাইভে চলে এসছেন সেকেন্ড ব্যাচের। আমি হচ্ছে লাইভটা স্টার্ট করি। হ্যাঁ, মানে আমি ক্লাস লাইভ বলতে কি সরি ক্লাসটা মানে পড়ানোটা শুরু করি। আপনারা হচ্ছে যা যা প্রশ্ন করবেন, যা যা আপনার জানার ইচ্ছা আপনাদের, আর যার যেটা প্রশ্ন সেটা করুন। এর সাথে আমি যখন যেটা প্রশ্ন করব, আপনারা কোর্সের হন, কোর্সের বাহিরে হন, যারাই হন না কেন, আমি যখন যেটা প্রশ্ন করব, যেহেতু ক্লাস দেখছেন, আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে হেল্প করবেন, ঠিক আছে? আমি যে পড়াচ্ছি এটা আপনাদের এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা আমার জানাটা খুবই জরুরি, ঠিক আছে? তো আমাকে রিপ্লাই করে সাহায্য করবেন। এর সাথে একটা কথা বলে নেই শুরুতে, সেটা হলো যে আমাদের প্রথম কয়েকটা ক্লাস আমরা বলেছিলাম যে কোর্সের স্বার্থে বা প্রচারের স্বার্থে আমরা পাবলিক করে দিচ্ছি বা পাবলিক গ্রুপ থেকে আমরা এগুলোকে শেয়ার করছি। তবে সব ক্লাস তো আমরা এভাবে পাবলিকলি নেব না। আমরা প্রথম 5টা ক্লাস পাবলিক করব, যার আজকে 4 নাম্বার ক্লাস, ঠিক আছে? তো আরেকটা ক্লাস আপনারা দেখতে পারবেন যারা ভর্তি নেই তারা। তারপর থেকে 6 নাম্বার ক্লাস থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা আর ক্লাস দেখতে পারবেন না যারা ভর্তি নেই। এই জন্য মানে ফ্রি ক্লাস আমাদের মোটামুটি আর একটা চলবে, বাকি ডিসিশন আপনারা এর মধ্যে নিয়ে নেবেন, ঠিক আছে? আর যাদের আমি বলবো, যাদের হচ্ছে ম্যাথে ভালো করার ইচ্ছা,
ম্যাথে ম্যাথে বলতে কি পরিসংখ্যানে, যেহেতু আমরা রিটেন পার্ট আর হচ্ছে ম্যাথ পার্ট বোথ আপনাদেরকে প্রোভাইড করছি। তো যাদের এই সাবজেক্টে A+ পাওয়ার ইচ্ছা, যারা নির্ভয়ে নির্দ্বিধায় সহজভাবে এই সাবজেক্টটাতে A+ পেতে চান, তারা এই কোর্সে কোনো সময় নষ্ট না করে ভর্তি হয়ে যান, ঠিক আছে? আর হাতে খুব একটা বেশি সময় নেই। আর যাদের ম্যাথ নিয়ে আসলেই ভয়, তাদের কিন্তু এটা থেকে ওভারকাম করতেও মানে একটু সময় লাগবে, সেজন্য শুরু থেকে ভর্তি হওয়াটা বেটার। শেষে যে যখন ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিবে, সব টানাটানি হয়ে যাবে, অন্যান্য সাবজেক্টে পড়ার প্রেশার বেড়ে যাবে, তখন যখন ভর্তি হবেন তখন কিন্তু আপনাদেরই প্রেশার বাড়বে। আর সহজ এখন যেভাবে বুঝলে সহজ হবে, তখন দেখা যাবে যে একটা মেন্টাল প্রেশারে বিষয়গুলো একটু এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, তো যারা ভাবছেন তারা বেশি সময় নেন না, দ্রুত জয়েন হয়ে পড়বেন। আচ্ছা, ইমরান লিখেছেন, মানে ইমরানের কি যেন আপনার নাম আমি আবার ভুলে গেছি, আপনি একটু আমাকে কমেন্ট করেন। হ্যাঁ, আপনি লাস্ট ক্লাসে মানে কিছু ক্লাসে আপনার নাম নেই নাই জন্য আমি একদম ভুলে গেছি। তিনি লিখেছেন ভালো আছি। আচ্ছা, বেশ ভালো, ঠিক আছে। তো আমরা এবার প্রথমে বললাম কি আয়তলেখ অঙ্কনটা শিখবো। গণসংখ্যা নিবেশন সারণী আমাদের তৈরি করা মোটামুটি ডান, মানে ওইটা আমরা শিখে ফেলেছি। তাহলে এখানে আমাদের মোট উপাত্ত সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10 মানে 3 10 30টা। 30টা আমাদেরকে তথ্য দিয়েছে, এখান থেকে আমাদের সারণী তৈরি করতে হতো আর আয়তলেখ তৈরি করতে হবে, তাই তো? তো আমি গত ক্লাসের শেষে বলে দিয়েছিলাম যে আমাদের যখন কোনো লেখচিত্র অঙ্কন করতে বলবে, সেটা হোক আয়তক্ষেত্র, হোক বহুভুজ, হোক অজীব রেখা, তখন আমরা অবশ্যই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানটা বহির্ভূত পদ্ধতিতে নেব, অন্তর্ভুক্ত পদ্ধতিতে করব না। অন্তর্ভুক্ত পদ্ধতিতে যদি আমরা করি তাহলে সেটাকে আমাদেরকে কনভার্ট করে কিন্তু বহির্ভূততে নিতে হবে। শুধু আমাদের একটা ঘর বাড়িয়ে কোনো লাভ নেই, সময় নষ্ট করে কোনো লাভ নেই। সো আমরা ডিরেক্ট বহির্ভূততে করব, এটা সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য, এটা আমি বলেছিলাম। তো এই কথাটা যেন সবার মাথায় থাকে। আর অন্তর্ভুক্ত আর বহির্ভুক্ত শ্রেণী কি, এটা কি কারো মানে এটা কি আপনারা যারা ক্লাস করেছেন তাদের কি মনে আছে? মনে থাকলে লিখবেন যে হ্যাঁ মনে আছে, না মনে থাকলে লিখবেন যে মনে নেই। আমি একবার মাঝখানে ওইটা ক্লিয়ার করে দিব, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য প্রতি ক্লাসেই আমি এটাকে উল্লেখ করছি আর বলছি। আর অলসো আমি যেখানে বলবো যে বহির্ভূততে করতে হবে সেখানে বহির্ভূতই করবেন, যেখানে বলবো যে দুইটা করলে সমস্যা নেই সেখানে দুইটার যে কোনো একটা করবেন। এই জিনিসগুলো আমি যখন উল্লেখ করে দিব তখন আপনারা নোট হিসেবে পাশে লিখে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনারা কোনো বইয়ে লিখা পাবেন না, বা হচ্ছে এই নোটেও পাবেন না, মানে এই আমাদের এই সাজেশনের মধ্যে এটা লেখা থাকবে না যে এখানে বহির্ভূততে করতে হবে, এখানে অন্তর্ভুক্ততে করতে হবে। এই জিনিসগুলো ছোটো ছোটো যে বিষয়গুলো আমি মুখে বলে দিব সেগুলো আপনারা নোট আকারে পাশে লিখে নেবেন। তো আমাদের লেখচিত্রের ক্ষেত্রে বহির্ভূতই মাস্ট, বহির্ভূতই করতে হবে, বহির্ভূততেই। তবে লেখচিত্রের ক্ষেত্রে আমরা যে সারণী তৈরি করেছিলাম, যে নর্মাল সারণী যেটা আমাদের হয়, শ্রেণীব্যাপ্তি, ট্যালি হার, গণসংখ্যা আমরা সেখানে রাখি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের এই সারণী থেকেই আমরা সেখানে মান বসাতে পারবো, মানে একটা আয়তলেখ তৈরি করতে পারবো, ঠিক আছে? আমাদের এক্সট্রা এখানে কোনো কিছু লাগবে না, এক্সট্রা কোনো ইনফরমেশন লাগবে না, কিছুই লাগবে না। তো এখানে আপনারা শুধু দেখে নেন যে এখানে আমাদের শ্রেণীব্যাপ্তিটা শুরু হয়েছে কোথা থেকে আর শ্রেণীব্যাপ্তি কত। এখানে 10 করে শ্রেণীব্যাপ্তি দেখছি, 20 থেকে 30 যেহেতু, আর শুরু হয়েছে 20 থেকে, তাই তো? 80-তে এসে শেষ হয়েছে। আর গণসংখ্যাগুলো পাশে দেওয়া আছে, যেটা আমরা হিসেব করে বের করেছি, মানে ওভাবে উত্তর করতে হয়। তো গণসংখ্যাগুলো আমরা পরে দেখে নিব। এবার আমরা লেখচিত্রতে যাই, যে শুরুতে আমাদেরকে কিভাবে স্ট্রাকচারটা আগে তৈরি করে নিতে হয়। ওকে, তো লেখচিত্র অঙ্কন তো আমরা শুরুতে লেখচিত্র মানে আয়তলেখ অঙ্কন আমরা লিখে নিব যে ছক কাগজে আয়তলেখ অঙ্কন করা হলো, বা ছক কাগজে এই চিত্র অঙ্কন করা হলো, আমরা নাম অনুযায়ী সেটা লিখে দিব আগে। তারপরে এই যে আমরা একটা গ্রাফ নেব। ওকে, ছোট ছোট এই যে ঘরওয়ালা যেই কাগজ পাওয়া যায়, এটার সাথে আমার মনে হয় যে আপনারা সবাই পরিচিত, মানে এই পেপারটার সাথে, বা এরকম দেখতে যেই কাগজটা হয়, এরকম ছোট 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 বক্স থাকে, একই দৈর্ঘ্যের একই প্রস্থের থাকে, অ্যান্ড সেভাবে চলতে থাকে আর কি, এরকম যে গ্রাফ, এটাকে বলে গ্রাফ পেপার। তো এই গ্রাফ পেপারে আমাদেরকে লেখচিত্রগুলো অঙ্কন করতে হয়। তো শুরুতেই আমরা গ্রাফ পেপার নিব, ওই অঙ্কন করা হলো বলে আমরা হচ্ছে খাতাতে আমরা ওই গ্রাফ পেপারটা বসিয়ে, মানে গ্রাফে চিত্রটা এঁকে ওখান থেকে গ্রাফ পেপারটা নিয়ে খাতাতে বসিয়ে স্ট্যাপলার করে দিব। হ্যাঁ, খাতার একটা জায়গা ফাঁকা রেখে ওখানে বসে স্ট্যাপলার করে দিব, এভাবে হচ্ছে করতে হয়, বা আমাদের প্রেজেন্ট করতে হয় খাতাতে, ঠিক আছে? তো এখানে দেখেন
প্রথমে আমি গত ক্লাসে এটা বলে দিয়েছিলাম যে গ্রাফ মানে আয়তলেখ অঙ্কন বা যে কোনো লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদের শুরুতেই দুইটা অক্ষ নিতে হয় বা দুইটা আমাদের রেখা নিতে হয়, একটা হলো লম্ব অক্ষ বরাবর, একটা হলো ভূমি অক্ষ বরাবর। এখানে দেখেন ভূমি অক্ষ বরাবর আমরা নিয়েছি হলো এই যে এই রেখাটা, ঠিক আছে, এই যে এটা যেটা সোজা গেছে দিয়ে আমরা শেষে যেখানে শেষ করব সেখানে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিব, এই যে এরকম, ঠিক আছে, এই যে এরকম দিয়ে এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিব। এটার মানে কি যে এটা চলমান, চলতেই আছে, ঠিক আছে, এটার কোনো শেষ নেই, আমরা চাইলে এটাকে শেষ করতে পারবো না, এটা চলতেই আছে অসীম, এজন্য এটা চলমান বোঝাতে আমরা তীর চিহ্ন দিয়ে দিব। এদিকেও সেম, আমরা এদিকেও তীর চিহ্ন দিয়ে দিব। এটা একটা ছবি এখানে প্রদর্শন করা হয়েছে, তো এখানে অনেক কিছু এরর আছে, মিস্টেকস আছে, সেগুলো আমি ঠিক করে দিচ্ছি। তো এদিকে নিয়ে আমরা এদিকেও তীর চিহ্ন দিয়ে দিব, মানে দুই দিকেই চলমান। লম্ব অক্ষের ক্ষেত্রেও সেম, এই যে এটাকে ধরছি আমরা লম্ব অক্ষ। আগে স্ট্রাকচারটা বুঝে নেন, সবগুলোর ক্ষেত্রে একই স্ট্রাকচার। নিচের দিকে দিব তীর চিহ্ন, মানে নিচের দিকে চলমান, উপরের দিকেও দিব আমরা তীর চিহ্ন, মানে এখানে আরও আছে, চিত্রটা আমি একটু কেটে দিলাম কারণ বেশি ছোট করে ফেললে আপনারা দেখতে পারবেন না স্পষ্টভাবে, ঠিক আছে, তো আমি ওটা টেনে উপরে দেখিয়ে দিব কি কি আছে। আর এবার আমাদের নাম দিতে হবে যে ভূমি অক্ষটাকে আমরা কি বলে ডাকি আর লম্ব অক্ষটাকে আমরা কি বলে ডাকি। যে এটার যেই এই দুটা রেখার যেই বিন্দু যেখানে তারা ছেদ করে, ছেদ বিন্দু, সেইখানটাতে দিতে হয় আমাদের হলো 0 বা ও, ঠিক আছে, যেখানে তারা ছেদ করে। আর এদিকে দিতে হয় হলো এক্স, ভূমি অক্ষ বরাবর, মানে ও এক্স অক্ষ বরাবর এটা ধরা হয় ও এক্স, আর এদিকে দিতে হয় এক্স ড্যাশ, ঠিক আছে, নাম। আর লম্ব অক্ষকে আমরা বলি হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে, ওয়াই ও ওয়াই ড্যাশ, নিচে ওয়াই ড্যাশ লিখা আর এদিকে এক্স ড্যাশ লিখা। তো এবার আমাদের স্ট্রাকচারটা মোটামুটি কিন্তু রেডি, যে আমরা গ্রাফ পেপার নিলাম, ভূমি অক্ষ টানলাম, লম্ব অক্ষ টানলাম, নাম দিয়ে দিলাম, ওগুলোর তীর চিহ্ন দিয়ে দিলাম, আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার আপাতত আমরা দাঁড় করিয়ে ফেলেছি। এবার আমাদের কি করতে হয়, মান বসাতে হয় এখানে, কিসের মান, কোন মান, কিভাবে, সেটাতে এবার আমরা আসব। ওকে, দেখেন আমাদের আয়তলেখের ক্ষেত্রে আমাদের, আচ্ছা আমরা ছক থেকে লেখচিত্র অঙ্কন করছি তাই না, ছকে আমাদের কি কি ইনফরমেশন ছিল, শ্রেণীব্যাপ্তি ছিল বা শ্রেণী ব্যবধান ছিল, ট্যালি চিহ্ন ছিল আর গণসংখ্যা ছিল। তাহলে এই তিনটা আমাদের ইনফরমেশনের মধ্যে বা তিনটা কলামের মধ্যে আমরা কোন কোন ইনফরমেশনটা এখানে ইউজ করব। আয়তলেখের ক্ষেত্রে আমরা ইউজ করব হলো শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, যেটাই বলেন না কেন, আর গণসংখ্যা। কারণ ট্যালি ওটা তো চিহ্ন তাই না, ওইটা তো কোনো ইনফরমেশন মানে তথ্য না, মানে ওইটা তো আপনি এখানে বসাতে পারবেন না, ওটা তো নিজেই একটা চিহ্ন। তো আমরা গণসংখ্যা বসাবো লম্ব অক্ষ বরাবর, শ্রেণীব্যাপ্তি বসাবো ভূমি অক্ষ বরাবর। তাহলে ও এক্স অক্ষ বরাবর বা ভূমি অক্ষ বরাবর আমরা কি ধরছি, শ্রেণীব্যাপ্তি, ও ওয়াই অক্ষ বরাবর কি ধরছি, গণসংখ্যা, ঠিক আছে। তো আর এটা মনে রাখার কৌশল একটা আমি বলে দিই, মানে মনে যদিও থাকার কথা, এটা তো আহামরি কোনো কঠিন কিছু না, তারপরেও অনেকে এলোমেলো হয়ে যেতে পারে, মানে এখানে যদি শ্রেণীব্যাপ্তি দেন, এখানে যদি গণসংখ্যা দেন তাহলে কিন্তু হবে না, হ্যাঁ, আর তখন মানও বসাতে আপনাদের অসুবিধা হবে। তো এটা মনে রাখার একটা টেকনিক হলো শ্রেণীব্যাপ্তি তো শুরুতেই থাকে, গণসংখ্যা শেষে থাকে, তাহলে শুরু আমরা করি ভূমি অক্ষ দিয়েই মোটামুটি, মানে এটা যেহেতু আমরা আগে টেনেছি বা এক্স আগে ধরা হয় ওয়াই পরে ধরা হয়, এজন্য শ্রেণীব্যাপ্তি আগে গণসংখ্যা পরে লম্ব অক্ষ বরাবর, ঠিক আছে। এইবার শুরুতে দেখেন আমরা হচ্ছে গ্রাফ পেপারে কি করি, মানে কেমন থাকে গ্রাফ পেপারটা, 5 ঘর পরপর না রেড লাইন বা একটা বোল্ড লাইন দেওয়া থাকে গ্রাফ পেপারে। এটার কারণ হলো যে ওই স্ট্রাকচারটা মানে গ্রাফ পেপারে অলরেডি স্ট্রাকচার করাই থাকে, ওই লাইনগুলো দিয়ে দিয়ে কালারিং লাইন 5 ঘর পরপর দেওয়া থাকে, 10 ঘর পরপর দেওয়া থাকে। তো ওই স্ট্রাকচারের মধ্যে আপনি কোনো লেখচিত্র আঁকালে সেটা কিভাবে আরও মানে উপস্থাপনাটা আরও সুন্দর হবে সেজন্য। তো আমরা বেসিক্যালি মানে সব লেখচিত্রের ক্ষেত্রেই 5 ঘর পরপর মান বসিয়ে থাকি, ঠিক আছে, 5 ঘর পরপর আমরা একটা একক ধরে মান বসিয়ে চিত্রগুলো অঙ্কন করে থাকি, তাই না, মানে এরকম হয়ে থাকে, ঠিক আছে। যারা জানেন না তাদেরকে বলছি, আর যারা জানেন তারা তো জানেনই, এরকম করে হয়ে থাকে। তো প্রথম 5 ঘর আমাদের কি করতে হয়, আচ্ছা আমরা 5 ঘর পরপর আগে হচ্ছে একটা করে যেভাবে টেনে নিব, মানে মার্ক করে নিব, দেখেন
সবাই কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আচ্ছা, ও হ্যাঁ, রূপামণি মনে পড়েছে, আর ভুলবো না ইনশাল্লাহ। ফারজানা আক্তার লিখেছেন মনে নেই। ফারজানা, আপনি কি হচ্ছে আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট নাকি নতুন দ্বিতীয় ব্যাচের? কারণ আমার প্রথম ব্যাচে 2 জন ফারজানা ছিলেন আর একজনের নাম ফারজানা আক্তার ছিলেন। তো আপনি কি আগের না এখনকার, একটু কমেন্ট করবেন। ফাতেমা জাহান লিখেছেন ম্যাম মনে আছে, গুড। মিমি লিখেছেন জি মনে আছে। রূপামণিও লিখেছেন জি ম্যাম মনে আছে। রকি লিখেছেন মনে আছে। কামরুল ইসলাম রিয়াক্ট দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। যারা ক্লাস করবেন তাদের মনে থাকারই কথা, কারণ ওই জিনিসটা আমি বারবার বলেছি, বারবার বুঝিয়েছি, বারবার ওর ইম্পর্টেন্সটা বুঝিয়েছি, ঠিক আছে? তো এটা ভুলে গেলে না, এখানে আর বলার কিছু নাই, আর আপনারা ভুলবেন না, এতটুকু আশা আপনাদের উপর রাখা যায়। তো 5 ঘর পর পর আমরা এবার মার্ক করে নেব। দেখেন এই যে 1 2 3 4 5, 5-এ এসে দেখেন একটা বোল্ড একটা লাইন আছে কিন্তু এখানে, মানে এই যে কালো যেটা বেশি ডার্ক, আর হচ্ছে বাকিগুলো কিন্তু কম, ঠিক আছে? তো 5 ঘর পরে এই যে আমি একটা লাইন টেনে নিলাম, মানে আমি আগে মার্ক করে নিচ্ছি যে আমি এর নিচে নিচে মানগুলো বসাবো, তাই 5 হয়ে গেল। যে এখানে একটা 5 ঘর পর পর আমার হচ্ছে, আমি যতটুকু আমার গ্রাফ ততটুকু আগে একটা স্ট্রাকচার করে নেই, যদি আমার কম বেশি লাগে সেটা হচ্ছে আমি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো। হ্যাঁ, আপনারা আরেকটা জিনিস, আপনারা চেষ্টা করবেন একটু বড় গ্রাফ রাখার। আর মানের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে সেটা কিভাবে, মানে গ্রাফ পেপারে ধরবে কি না মানগুলো, সেটা মান ধরার উপরেও ডিপেন্ড করে। সেটা কিভাবে, এখন দেখেন আমাদের ওখানে শ্রেণীব্যাপ্তি শুরু হয়েছিল বলেছিলাম 20 থেকে 30 এভাবে করে শুরু হয়ে শেষ হয়েছিল 80-তে এসে, তাই না? তো 20 আমরা যে এখানে শুরুতে লিখলাম 20 থেকে আমাদের যেহেতু শ্রেণীব্যাপ্তি শুরু, আর আমরা এখানে শ্রেণীব্যাপ্তি বসাচ্ছি না ও এক্স অক্ষ বরাবর, তো আমরা শ্রেণীব্যাপ্তির মানগুলো ও এক্স অক্ষ বরাবর বসাবো এই 5 ঘর পর পর। প্রথমে কি 20, যেহেতু 20 থেকে শুরু, ওই জন্য তো আমরা 20টাকে বাদ দিতে পারবো না। সো 20 থেকে স্টার্ট করে 30, 20 থেকে 30 ছিল, তারপরে 30 থেকে 40 ছিল, তাহলে 30 থেকে 40 এই কথাটা তো আমাদের 2 বার আসছে, তাই না? আচ্ছা, আমি এখানে পাশে লিখে দেখাই আপনাদের, আমি ওখানে টেনে চলে গেলে আমার এই লেখাগুলো মুছে যাবে। তো আমি এখানে আপনাদের শ্রেণীব্যাপ্তিটা দেখিয়ে দিচ্ছি, 3 ঘর দেখাচ্ছি। 20 থেকে 30 এরকম ছিল আমাদের এই প্রশ্নের শ্রেণীব্যাপ্তিটা, যেটা আমি শুরুতে দেখিয়েছি, কিন্তু যারা দেখেননি তারা এখানে ফলো করেন। এরকম ধরনের আপনার শ্রেণীব্যাপ্তি আছে। তো 20 থেকে 30 শুরু হয়েছে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এরকম। তো 20 থেকে 30, 30 থেকে 40, এখানে 30, 30 দুইবার না, আর দুইবার থাকা মানে একই রকম, কোনো শ্রেণীর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান একই হলে সেটাকে আমরা বহির্ভূত পদ্ধতি বলি। তো একই না, তো আমরা কি 30 দুইবার লিখবো এখানে? অবশ্যই না, একবার লিখলেই ইনাফ, ঠিক আছে? মানে একবারেই আমাদের মানটা হয়ে যায় বসানোটা। কিভাবে সেটা দেখবেন ধীরে ধীরে। তো আমরা 20 থেকে 30, তাহলে 20, 30 করে 40ও দুইবার আছে, তাহলে একবার 40 লিখবো, এভাবে করে করে আমরা আগাতে থাকবো। আমাদের এরকম আছে, ধরেন 80 পর্যন্ত ছিল যতদূর মনে আছে আমার, 50 থেকে 60, 60 থেকে 70, হ্যাঁ 70 থেকে 80 এই পর্যন্ত ছিল, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের শ্রেণীব্যাপ্তি আছে, এই কয়টা। তো তাহলে আমাদের 80 পর্যন্ত নিলেই তো ইনাফ, তাই না? তো আমাদের 30 করে 40, 50, 60, 70, 80, এবার 80 পর্যন্ত আমাদের মানটা বসবে। তো আমরা একটা ঘর সবসময় একটু এক্সট্রা নেওয়ার চেষ্টা করব, এটা চলমান যেহেতু সেটা বোঝানোর জন্য। অলসো আপনি যদি এখানেই শেষ করেন, এখানে তো আপনি তীর চিহ্নও দিতে পারবেন না। আবার এখানে যদি আপনার গ্রাফ পেপারই শেষ হয়ে যায়, তাহলে এটা দেখতেও কেমন যেন একটা অড দেখা যায়। তো আপনি একটা ঘর সবসময় উপরে আর নিচে এক্সট্রা রাখবেন। তো 80 পর্যন্ত আমরা যেহেতু শেষ, আমরা 90 পর্যন্ত নিয়ে যে এটা এবার চলতে থাকলো, ঠিক আছে? এটা আমাদের শ্রেণীব্যাপ্তির মান বসানো হয়ে গেল, মানে এই মানগুলো আমরা এখানে গ্রাফ পেপারে তুলে দিলাম, ঠিক আছে? আমাদের ও এক্স অক্ষ বরাবর কাজ শেষ, মান বসানোর কাজ আপাতত শেষ। এবার আমরা ও ওয়াই অক্ষ বরাবর ফোকাস করি। আমাদের কি গণসংখ্যা এখানে বসাতে হবে, তাই না? গণসংখ্যা আমাদের কি কি ছিল জানো? গণসংখ্যা দেখাতে গেলে এটা আবার চলে যাবে। আচ্ছা হ্যাঁ ছিল, ব্যাপার না। গণসংখ্যা আমাদের কত কত ছিল দেখেন, এখানে গণসংখ্যা আমাদের বের হয়েছে, মানে আমরা ছকটায় ওখানে বসাচ্ছি, বারবার কিন্তু বলছি এখান থেকেই তথ্য নিয়ে আমাদের ওখানে বসাতে হচ্ছে। তাহলে গণসংখ্যা প্রথমে 2, 5, 8, 8,
4 3 2 5 8 8 4 3। আর দেখেন যেখানে কিন্তু 30 মিলেছে, এই কটা যোগ করলে 30 মিলবে, এটা কিন্তু আমি বলেছিলাম, না হলে আপনার উত্তর ভুল হবে। তো 2 5 8 8 4 3, এটা এবারে যে আমি ওখানে বসিয়ে দিব 2 5 8 8 4 3। দেখেন আচ্ছা, পারফেক্ট জায়গাতে হয়েছে। আমি এটাই ট্রাই করছিলাম অ্যাকচুয়ালি, না হলে লেখাগুলো এলোমেলো হয়ে যায়, তখন আবার লিখতে হয়। তো এই দেখেন 2 4 8 10, না 2 4 কত ছিল, 2 4 না 2 5 8, ভুলে গেছি, আবার চাই, সরি, 2 5 8 8 4 3। আচ্ছা 8 8 4 3। তো আমাদের এখানে কি করেছে, এই হলো আমাদের গণসংখ্যা ওখানে, তাই না? এই ছিল আমাদের ওখানকার গণসংখ্যাগুলো, আর এদিকে আমাদের শ্রেণীব্যাপ্তি লিখেছি। তো আমরা এখানে মান তো বসাবো এটার, কিন্তু সেটা বসাবো আমরা এই গ্রাফের মধ্যে, মানে চিত্রের মধ্যে। আমরা এখানে যেটা বসাবো সেটা হলো স্ট্যান্ডার্ড, যেটা সেটা মানে আমরা কোন মান থেকে কোন মান বসাবো, এই স্ট্যান্ডার্ড ধরে আমরা এখানে বসাবো, এরকম। তো আমাদের এখানে 1 থেকে শুরু করেছে, এখানে আমরা কিন্তু চাইতে অন্যভাবেও করতে পারতাম, সেটা আমি পরে বোঝাবো। এখন দেখেন 1 2 3 4 5 6 7 8, এখানে 8 পর্যন্তই আমাদের সর্বোচ্চ মান আছে না, তাহলে কিন্তু 8 পর্যন্ত নিলেই আমাদের ইনাফ হচ্ছে, আমাদের কিন্তু উপরে আর যাওয়ার দরকার পড়ছে না। তো 8 পর্যন্ত আমি 1 2 করে নিলাম, কিন্তু 5 ঘর পর পরই এখানেও নিয়েছি। দেখেন তো এই যে 5 ঘর পর পর একটা বিন্দুকে কেন্দ্র করে আমি ওখানে 1 2 3 4 5 6 করে কিন্তু আগিয়েছি। ওকে, এবার আমরা মানে চিত্রতে চলে যাই, তাহলে বুঝবেন যে এবার মানগুলো আমরা কিভাবে বসাবো। এখানে স্ট্রাকচার আমাদের কিন্তু ও ওয়াই অক্ষ বরাবর রেডি। ওকে, এবার দেখেন আমরা এখানে 0 নিয়েছি। তো প্রথম যে ঘর, এই যে 20 থেকে শুরু হয়েছে না আমাদের শ্রেণীব্যাপ্তি, আমরা তো এই যে 0 থেকে 20, এই ঘরটা, এখানে তো আমাদের কোনো মান নেই, আমাদের তো মান শুরু হয়েছে 20 থেকে 30, এই ঘর থেকে। তাহলে প্রথম ঘরটা আমার, আর এটা যেহেতু চলমান আমি বলেছি, প্রথম ঘরটা আমরা এরকম ভাঙা ভাঙা একটা চিহ্ন দিয়ে দিব, এই যে দেখেন এরকম। ওকে, ভাঙা ভাঙা একটা চিহ্ন দিয়ে দিব, এটার দ্বারা বুঝাই হলো যে এদিকে আরও মান আছে বা থাকতে পারে। ওকে, তো ভাঙা ঘরটা আমরা দিয়ে দিলাম, প্রথম ঘরটা, প্রথম 5 ঘর। এবার 20 থেকে আমাদের কাউন্টিং শুরু হলো। 20 থেকে 30 এর মধ্যে আমাদের গণসংখ্যা কত ছিল, 2, তাই না? এবার এখানে দেখেন 2 কোথায়, 1 এখানে, 2 এখানে। তাহলে এই যে 20 থেকে শুরু হয়েছে না, তাহলে 20 থেকে আমরা সোজা 2 পর্যন্ত একটা টান দিব স্কেল দিয়ে। এখানে কিন্তু আপনারা ফ্রি হ্যান্ডে করবেন না, ফ্রি হ্যান্ডে করলে টেরা বেঁকা হয়, আর এটা দেখতে খুব মানে বাজে লাগে, বোঝা যায় যে আপনি ফ্রি হ্যান্ডে করেছেন। তো স্কেল দিয়ে আপনি 2 পর্যন্ত, যেহেতু 2 আমাদের গণসংখ্যা, ওই মানটা এখানে বসাতে হবে, তাহলে 2 পর্যন্ত আমরা টানলাম। এইবার এই 20 থেকে 30 না, তাহলে এই ঘরটা আমাদেরকে আয়ত ক্ষেত্রের মতো করে দিতে হবে, এই জন্য এটাকে বলে আয়তলেখ, মানে বুঝছেন, এই আয়ত ক্ষেত্রের মতো দেখতে এটা হচ্ছে জন্য এটাকে বলে আয়তলেখ। তো এই যে 20 থেকে 30 মানে এই যে এতটুকু দিয়ে আবার এই যে এটাকে আমরা বক্স করে দিলাম, মানে এটা একটা আয়তলেখ হয়েছে না, এবার মানে আয়তক্ষেত্র হয়েছে না, এই জন্য। আর এটা আমরা গ্রাফ পেপারে করেছি, সংখ্যার আমরা এখানে হচ্ছে তথ্য উপাত্ত প্রদর্শন করছি জন্য এটাকে আমরা আয়তলেখ বলছি। তো এই যে দেখেন 20 থেকে 30, এবার আপনি মেলান 20 থেকে 30, আপনার গণসংখ্যা কত ছিল, 2, তাহলে 20 থেকে 30 গণসংখ্যা এই যে 2, এই পর্যন্ত আপনি একটা মার্ক করেছেন। ওকে, এই পর্যন্ত একটা মার্ক করেছেন, এই আপনাদের একটা ঘরের চিত্র আঁকা কিন্তু ডান। এইভাবেই বাকিগুলো আপনারা করে ফেললেই হয়ে গেল। আই থিঙ্ক এটা মানে এখন আপনাদের কাছে ইজি হয়ে গেছে। আমি আরও কয়েকটা দেখিয়ে দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার 30 থেকে 40 না, 30 থেকে 40, তাহলে 30 থেকে 40-এর আমার গণসংখ্যা কত, 4,
তাহলে 30, এই যে এখান থেকে স্টার্ট হবে, দেখেন 30 থেকে 40, তাহলে 30 থেকে স্টার্ট করব। এখানে অলরেডি কিন্তু আমার একটা টান ছিলই। এবার ওখান থেকে আমার আছে 4, তাহলে যে 4 কোথায়, এই পর্যন্ত না, এই যে 4, তাহলে 4 এখানে টানলাম এই পর্যন্ত, দিয়ে এই যে এটা জয়েন করে দেবো, দেন এটা টেনে দেবো। 30 থেকে 40 আমার 4 কিন্তু হয়ে গেল বসানো মান। এবার 40 থেকে 50 কত, 8, তাহলে 40 থেকে 50 8, তাহলে এই যে এই পর্যন্ত টানা আছে, 8 কোথায়, এখানে, তাহলে এই যে এখান থেকে এটা আমরা যুক্ত করে দিব, দিয়ে এই যে 40 থেকে 50 ডান। তারপরেরটাও 8, তাহলে এই যে পাশাপাশি হয়ে যাবে, এই যে পাশাপাশি 50 থেকে 60, এই যে 8, 50 থেকে 60। হ্যাঁ, আপনারা ছকের সাথে এটা মিলাবেন। ওকে, আমি এখানে লিখে দিয়েছি যদিও, তারপরে যদি কারো কনফিউশন থাকে ছকের সাথে মিলাবেন যে কেমনে করে হচ্ছে। তারপরে 60 থেকে 70 5, তাহলে এই যে 5 এখানে না 5, এই যে 5, তারপরে কত 3, এই যে 3 এখানে, বুঝতে পেরেছেন? এবার আমাদের এই যে 3 আমরা টেনে ফেলেছি, এঁকে ফেলেছি, আমাদের আছে এখানে 70 থেকে 80 পর্যন্ত। তাহলে 70 থেকে 80 পর্যন্ত আমাদের কিন্তু মান বসানো, মানে চিত্র আঁকা শেষ। এবার এক্সট্রা যেটা আমরা নিয়েছি সেটা ওইভাবেই পড়ে থাকবে, ওখানে আমরা হাত দিব না। আমাদের পুরা আয়তলেখ অঙ্কন করা গ্রাফ পেপারে কিন্তু ডান, আমাদের এই উত্তরটা করা একদম ডান। এবার আপনারা একটু সৌন্দর্য, আর এটা করবেন অবশ্যই পেন্সিল দিয়ে। হ্যাঁ, আমি শুরুতে বলতে ভুলে গেছি, দুঃখিত। এটা কেউ কখনো কলম দিয়ে করবেন না, গ্রাফ পেপার কেউ কখনো কলম দিয়ে করবেন না, অনেক ভুল হতে পারে। এই যে ঘর ধরা নিয়ে ছোট বড় করতে হতে পারে, ভুলবশত আপনারা ভুল বসাতে পারেন, সেক্ষেত্রে কাটাকাটি হয় বারবার। আর গ্রাফ পেপার কখনোই কলম দিয়ে করতে হয় না, পেন্সিল দিয়ে করবেন, ভুল হলে ইরেজ করে আবার ঠিক করবেন। তো আপনি ধরেন এগুলো পেন্সিল দিয়ে করে ফেলেছেন, এবার একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনার এগুলোকে একটু জিগজ্যাগ মতন করে টেনে দিতে পারেন, একটা ঘর বাদ দিয়ে দিয়ে, এটা বেশি সুন্দর দেখায়। একটু ঘন করে দিবেন, আমি একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, এই তো। এক ঘর পরপর একটু জিগজ্যাগ করে দিলেন, এক ঘর একটু ফাঁকা থাকলো, এটা দেখতে আরো আকর্ষণীয় হলো, আরো সুন্দর হলো। অনেকে একটু হালকা হালকা করে এটাকে ব্লেন্ডও করে দেয় পেন্সিল দিয়ে, ঠিক আছে, ওইটা সুন্দর লাগে দেখতে। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা করতে পারেন। এই হলো আমাদের ওভারঅল আয়তলেখ অঙ্কনের পদ্ধতি। এবার দেখেন, এই যে 5 ঘর পরপর যে মানগুলো ধরেছি না, এটাকে আমরা ভাষায় প্রকাশ করব, যে আমরা এখানে 5 ঘর পরপর কি মান ধরলাম, কিভাবে ধরলাম। এখানে এবার একটু বোঝার একটা বিষয় আছে, সেটা কি, দেখেন এখানে আমরা এই যে 5 ঘর, আচ্ছা ছোট যে এক একটা ঘর, এটাকে কি বলা হয় জানেন? এটা তো ছোট এক একটা বর্গক্ষেত্র না, 4টা বাহু যেহেতু সমান ছোট ছোট, এগুলোকে বলা হয় হলো ক্ষুদ্রতম এক ঘর, ঠিক আছে, এগুলোকে বলা হয় হলো ক্ষুদ্রতম এক ঘর। ফারজানা লিখেছেন না নতুন, ও আচ্ছা, ওই জন্য আপনার মনে নেই। আচ্ছা, আমি বহির্ভূত অন্তর্ভুক্ত একবার ক্লাসের শেষে বা কখনো আপনাকে ক্লিয়ার করে দিব, আজকেই দেওয়ার চেষ্টা করবো যদি মনে থাকে। আর যদি আপনি না বুঝতে পারেন বহির্ভূত আর অন্তর্ভুক্ত, তাহলে বিগত ক্লাসগুলো দেখে নেবেন, আমি বারবার ওখানে ক্লিয়ার করেছি। এই মিমি লিখেছেন, এই আয়তলেখ নিয়ম আর 9, 10-এর আয়তলেখের নিয়ম কি একই? হ্যাঁ, একদম একই, একদমই একই। এখানে যারা 9, 10-এ করে এসছেন তারা এখানে রিভাইজ করে নেন। হ্যাঁ, তো ক্ষুদ্রতম এই ছোট ছোট বক্সকে বলা হয় হলো এক বর্গ একক বা বর্গ ঘর। হ্যাঁ, বর্গ ঘর, এটা মোস্ট ইউজফুল ওয়ার্ড। এখানে একটা নিয়েছি না, এজন্য লিখলাম এক বর্গ ঘর, মানে এখানে অসংখ্য বর্গ ঘর আছে। এবার দেখেন, আমরা এখানে 1, 2, 3, 4, 5টা করে নিয়েছি না, 5 বর্গঘর নিয়েছি এখানে, কিন্তু 5 বর্গঘর সমান আমরা কতটা সংখ্যা নিয়েছি এর মাঝখানে? 20 থেকে 30, মানে 10টা না। 5 বর্গঘর হলো আমাদের, এটা হলো আমাদের এখানে আছে 5টা বর্গঘর, তার মধ্যে আমরা সংখ্যা কয়টা নিয়েছি? 20 থেকে 30, মানে 10টা করে সংখ্যা নিয়েছি। তাহলে এই ভাষাটাকে আমরা কিভাবে লিখব? যে আমরা এই ভাষাটাকে এভাবে লিখব যে 5 বর্গঘর, এই জায়গাটা সবাই এলোমেলো করেন, ঠিক আছে, এই জায়গাটা এখন ভালো করে বুঝবেন। আর প্রশ্ন না বুঝতে পারলে আমাকে এক্ষুনি প্রশ্ন করবেন,
আমি এটা পার হয়ে গেলে কিন্তু এটা এখন আর বুঝাবো না। 5 বর্গঘর সমান কত সংখ্যা নিয়েছি, 20 থেকে 30, তাহলে 10 ঘর করে, তাই না? তাহলে এই 10 ঘরকে আমরা ধরবো এক একটা একক। তাহলে 5 বর্গঘর আমরা নিয়েছি হলো 10 একক। ও এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? ও এক্স অক্ষ বরাবর আমরা 5 বর্গঘর সমান নিয়েছি 10 একক। এখানে আমি লিখে দিচ্ছি ও এক্স অক্ষ বরাবর। আচ্ছা, এই পর্যন্ত কি দেখা যায়? ও আচ্ছা, এই পর্যন্ত তো দেখাই যায় না, দূর, সরি। পাশে লিখে দিচ্ছি, এই যে এখানে লিখে দেই মাঝখানে। দেখেন এখানে কি ও এক্স অক্ষ বরাবর 5 বর্গঘর, বর্গ থেকে, যেহেতু এটা এক একটা বর্গক্ষেত্র, তো বর্গ থেকে বর্গঘর মনে রাখবেন। আর যে সংখ্যাগুলো নেই সেগুলো হলো একক, এভাবে মনে রাখবেন। এটা আবার এই যে 5 একক সমান 10 বর্গঘর উল্টা করে লিখলে কিন্তু হবে না। তো 5 বর্গঘর সমান 10 একক ধরা হয়েছে, একক ধরে। হ্যাঁ, এটা আমরা ভাষায় লিখবো একটু পরে। আমাদের তো এখানে পিকচার আঁকানো ডান, মানে আমাদের ছবি আঁকানো ডান। এবার এটাকে শেষে আমাদের একটু ডেসক্রাইব করতে হয় যে আমরা কি আঁকালাম, কিভাবে আঁকালাম, কোন অক্ষ বরাবর কি ধরলাম, এগুলো। সেই ক্ষেত্রে আমাদের এই ভাষাটা লাগে। তো আমি এখানে আগে ক্লিয়ার করে নেই, দেন ভাষা কিভাবে লিখবো সেটাও বলে দিচ্ছি। তাহলে ও এক্স অক্ষ বরাবর আমরা কত ধরেছি? 5 বর্গঘর সমান 10 একক। কারণ দেখেন 20 থেকে 30 10টা করে ঘর আছে, এর মধ্যে 10টা করে মান আছে, সংখ্যা আছে, এজন্য 10 একক ধরে। আর ও ওয়াই অক্ষ বরাবর কি দেখেন তো, ও ওয়াই অক্ষ বরাবর এখানেও তো ধরেন 1 থেকে 2 ধরছি, তাহলে এখানেও 5 বর্গঘর আমরা নিয়েছি। কিন্তু 5 বর্গঘর সমান আমরা কত একক নিয়েছি, মানে এর মধ্যে গ্যাপ কত? 1 থেকে 2 এর মধ্যে গ্যাপ কত? 1 না? 1 থেকে 2 যেতে তো 1 লাগে, তো মানে এদের মধ্যে গ্যাপ 1। তাহলে এখানে 5 বর্গঘর সমান আমরা কত নিচ্ছি? ও ওয়াই অক্ষ বরাবর 5 বর্গঘর সমান কত নিচ্ছি? 1 একক। যেহেতু এই দেখেন 0 থেকে 1, 1 থেকে 2, এদের মধ্যে গ্যাপ তো 1 1 করে, তাহলে এদের মধ্যে ঘর সংখ্যা যেহেতু 1, এজন্য 1 একক ধরে। ওকে, ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? দুইটার মাধ্যমে এভাবে করেই সব ধরতে হয়। এখানে আমরা আরেকটা করতে পারি কাজ, মানে আরেকভাবে লেখা যায় এটাকে। আপনি এভাবে লিখতে পারেন 1 বর্গঘর সমান, দেখেন এখানে 5 বর্গঘর সমান 10 ধরেছেন না, তাহলে 1 বর্গঘর সমান কত হচ্ছে? 5 একক হচ্ছে না? সরি, 1 বর্গঘর সমান 2 একক হচ্ছে না? আপনি কিন্তু সেটাও লিখতে পারেন যে 1 বর্গঘর সমান আমরা 2 একক ধরেছি ও ওয়াই অক্ষ বরাবর। আর এখানে আবার তখন বসাতে গেলে 1 বর্গঘর সমান কিন্তু আপনার 1কে আবার 5 ভাগ করতে হবে, তখন 0.25 হয়ে যাচ্ছে না, 0.20 হয়ে যাচ্ছে, তো সেটা আবার লিখতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সো আপনি এখানে কিভাবে মান নিচ্ছেন আমার মতে সেটা সেভাবে বসাতে হবে। তবে আমার মতে 5 বর্গঘর সমান আপনি কত করে একক নিচ্ছেন সেটা সেভাবে লেখাটাই বেশি সহজ, আর সেভাবে লিখলে ভুল হয় না কোনো। 5 ঘর করে নিচ্ছেন যেহেতু 5 বর্গঘর লিখবেন, কত ওর মধ্যে মান সেটা আপনি বসিয়ে দিবেন সমান লিখে, দ্যাটস ইট। এবার এই ওভারঅল বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে এখনই কমেন্ট করবেন সবাই। যারা লাইভে আছেন, তিতলি হাসান সালাম দিয়েছেন, আপনি কি মাত্র জয়েন করলেন? যারা লাইভ দেখছেন, লাইভে আছেন, তারা আমাকে বলবেন যে এই আয়তলেখ অঙ্কন আপনাদের কাছে ক্লিয়ার কিনা, আর ঘর ধরা, এই যে কত বর্গঘর সমান কত একক, এই ওভারঅল সব কিছু আপনাদের কাছে ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আরেকটা জিনিস, আমাদের হচ্ছে লাস্ট ক্লাস থেকে আমি দেখলাম যে লাইভ ক্লাস করার সময় ওখানে সাবটাইটেল উঠছে, বাংলা লেখা কথাগুলো, মানে আমার কথাগুলো ওখানে বাংলা আকারে উঠে যাচ্ছে, লেখাগুলো দেখা যাচ্ছে। ওইটা অফ করার জন্য আপনারা হচ্ছে সেটিংয়ে যাবেন, প্রথমে যে ভিডিও দেখছেন সেই ভিডিওতে একটা লাইভে একটা ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করলে আপনারা নিচে দেখবেন সেটিংয়ের একটা অপশান আছে বা সেটিংয়ের একটা সাইন আছে, ওখানে ক্লিক করবেন, করে দুইটা ওখানে অপশান আসবে, সেটার মধ্যে উপরের অপশানটাতে আপনারা ক্লিক করবেন, যেখানে ওই যে সাবটাইটেল অফ বা এরকম কিছু একটা অপশান থাকবে। হ্যাঁ, ওইটা অফ করে দিবেন, তাহলে আপনাদের লেখাটা আর আসবে না সামনে। আচ্ছা, অনেকেই লিখেছেন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। বাকিরাও কিন্তু রেসপন্স করেন, অনেকে ক্লাস দেখছেন, রেসপন্স করেন। এবার আমি
ছোট্ট করে এই ভাষাটা আপনাদেরকে একটু বলে দিই। এখানে আছে যদিও, আমি এটা এখন কেটে দিব। আপনাদের কারো এসএস নেওয়া থাকলে নেন, আমি হচ্ছে এটা কেটে দিয়ে আমি ভাষাতে চলে যাব। আমি এটা একবার কেটে দিলে আর পাওয়া যাবে না। এখন বাকি দুইটাও এরকম সহজ, কিন্তু একটু ট্রিক্স আছে, হ্যাঁ, বা একটু অন্যরকম আছে, এটা বুঝতে হবে কিন্তু। আচ্ছা, এইবার আমরা এটা লেখচিত্র ছিল আমাদের, আমরা হচ্ছে চিত্র, আয়তলেখ হোক, বহুভুজ হোক, অজীব রেখা হোক, আমরা চিত্র লিখে সেই নামটা লিখে দিব অবশ্যই। এটা করতে হবে, মানে আপনি একটা কোনো উত্তর করছেন, কোনো একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, সেটার কিন্তু একটা প্রসিডিংস থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত একটা কিন্তু নিয়ম থাকে উত্তর করার। আমি পূর্ণাঙ্গটা আপনাদেরকে শিখাচ্ছি, আর পূর্ণাঙ্গটাই শিখাবো, পূর্ণাঙ্গটাই আপনাদেরকে লিখতে হবে, তাহলেই 10-এ 10 পাবেন। পূর্ণাঙ্গভাবে আপনি সব কিছু উল্লেখ করেছেন, যেটা যতটুকু প্রয়োজন, এমন না যে ওভার করে ফেলবেন, যতটুকু যেগুলো প্রয়োজন ওগুলো দিয়ে ফেলবেন, এটা কখনোই না। যতটুকু প্রয়োজন অতটুকু দিবেন, টিচারের এতটুকু মার্ক থাকার কোনো জায়গা থাকবে না, মার্ক কাটার, বুঝছেন তো? 10-এ 10 এমনি এমনি মুখে বললাম পেয়ে গেলাম হবে না কিন্তু। এই যে এই কথাগুলো কিন্তু না উল্লেখ, অনেক ভাবে যে আচ্ছা চিত্রতে এঁকে ফেলছি, চিত্র চাইছে, কথাগুলো উল্লেখ করার কি দরকার? লেখচিত্র মানেই আপনাকে চিত্রের ব্যাখ্যা দিতে হবে, এটাই নিয়ম, এভাবেই করতে হয়। চিত্রের ব্যাখ্যা দিবেন না, টিচার ওখানে চাইলে 1 মার্ক কেটে নেবে, 2 মার্ক কেটে নেবে, ইচ্ছা মতন। চিত্রের ব্যাখ্যা দেননি তো, আপনি সব পারেন, সব জানেন, ব্যাখ্যা দিব না, টিচারও ওখানে আমিও মার্ক দিব না, দিবে না, 10-এর মধ্যে 8 পেয়ে যাবেন, ঠিক আছে? তো 2 লাইন লিখতে আপনাদের খুব একটা বেশি যায় আসবে না, এটা বুঝে নেন। এবার চিত্রের ব্যাখ্যা, আমরা যেখানে চিত্রের কথাটা উল্লেখ করব, এটাও একটা চিত্রেরই একটা অংশ হিসেবে। তারপর চিত্রের ব্যাখ্যা আমরা দিব কি, ভূমি অক্ষে শ্রেণী এবং লম্ব অক্ষে গণসংখ্যা দেখানো হয়েছে, যেটা আমি প্রথমেই বলেছি যে ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে, আপনি ভূমি অক্ষের জায়গাতে ও এক্স অক্ষে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ও এক্স অক্ষে শ্রেণী, এখানে শ্রেণী বা শ্রেণী ব্যাপ্তি এই কথাটা উল্লেখ করবেন। শ্রেণী শুধু লিখলে একটু কেমন যেন অসমাপ্ত লাগে আমার কাছে। শ্রেণী আর লম্ব অক্ষ বা ও ওয়াই অক্ষ বরাবর কি গণসংখ্যা দেখানো হয়েছে, এটা প্রথমেই উল্লেখ করতে হবে, যেটা আমরা চিত্রে উল্লেখ করব, গ্রাফেও, যেটা আমরা ব্যাখ্যাতেও এসে উল্লেখ করব। তারপরে কি ভূমি অক্ষে, এই যে দেখেন 5 বর্গ ঘর সমান 10 একক, এতটুকুই কথা, শুধু যতটুকু আমি ওখানে লিখলাম। ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে আপনার ইচ্ছা মতো লিখবেন, ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে 5 বর্গ ঘর সমান 10 একক, এবং লম্ব অক্ষে বা ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান 1 একক ধরা হয়েছে। শেষ। এই 2 লাইন লিখতে কারো কোনো আমার মনে হয় না সমস্যা হবে, বাট এই 2 লাইন লেখার কারণে আপনার উত্তরের মান অনেক গুণ বেড়ে যাবে, আর আপনি ফুল মার্কটা ইনশিওর করতে পারবেন 10-এ 10, ঠিক আছে? তো এই ছিল আয়তলেখ অঙ্কনের বিষয়বস্তু। এবার বহুভুজ আর হচ্ছে কি জানো, বহুভুজ আর অজীব রেখা, বহুভুজ আর অজীব রেখার ক্ষেত্রে কিন্তু এই চিত্রের ব্যাখ্যা একই রকম হবে। ওকে, এখানে যেই অক্ষ বরাবর যেটা নিচ্ছেন সেটা আগে লিখে দিবেন, স্ট্রাকচার সেমই থাকবে, আমি এটা বলছি। ভূমি অক্ষ বরাবর যেটা লিখবেন সেটা লিখতে হবে, লম্ব অক্ষ বরাবর যেটা নিচ্ছেন সেটা লিখতে হবে, আর কোন কত বর্গ ঘর সমান কত একক ধরছেন সেটা লিখতে হবে। বহুভুজ আর অজীব রেখা আর আয়তলেখের ক্ষেত্রে একই স্ট্রাকচার হবে চিত্রের ব্যাখ্যার ক্ষেত্রে, আর গ্রাফের ক্ষেত্রেও তো তাই। তো এবার আমরা দেখি যে বহুভুজের ক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন লাগে এক্সট্রা। বহুভুজ আর হচ্ছে অজীব রেখার ক্ষেত্রে আমাদের 2টা ইনফরমেশন এক্সট্রা লাগে, তো ওই 2টা আমি এখন শেখাবো আপনাদেরকে। ওই 2টা খুবই সহজ, ওটা মানে কোনো কঠিন কিছু না, ভয় পাবেন না আগেই আশা করি। 2 নাম্বারে ছিল, হ্যাঁ, বহুভুজ। আমরা কি বহুভুজ লিখছি। তো আমি একটা সুন্দর করে একটা স্ট্রাকচার আপনাদেরকে এখানে আগে লিখে দেই। এখানে আবার গ্যাপ দেয়নি কেন, এখানেই লিখে দেই, যেটা আমরা গত কোর্সে হচ্ছে দেখিয়েছিলাম। আচ্ছা, তরি সালাম দিয়েছেন, লিখেছেন ম্যাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ তরি, আমি ভালো আছি। তরি আমার একটা ফ্রেন্ডের নাম ছিল, তাও চাইল্ডহুড ফ্রেন্ড, তো আপনার এরকম নাম দেখে ভালো লাগলো। আপনি মনে হয় লেটে এসছেন ক্লাসে, আমরা তো অনেকটা পড়ে ফেলেছি। তরি, নাকি শুরু থেকেই ছিলেন? ইম্পর্টেন্ট ক্লাসগুলো না আপনারা কেউ মিস দিয়েন না, পরে আপনাদের অসুবিধা হবে, আর ওইটা ভাবলে আমারই খারাপ লাগে। দেখেন আমাদের 3টা আমি বলেছি,
যে তিনটা, এটা নোট হিসেবে ইয়ে করেন, ঠিক আছে, লিখে নেবেন। আয়তলেখ একটা বহু ভুজ অঙ্কন আর অজীব রেখা। ওকে, এই তিনটা হলো আমাদের লেখচিত্র, এখানে আমাদের সিলেবাসে আছে। আয়তলেখ আমাদের ডান। আয়তলেখে আমাদের কি কি ইনফরমেশন লেগেছে? ভূমি অক্ষে, ভূমি অক্ষে ভূমিকে আমি OX লিখছি। ওকে, OX এ লেগেছে কি? আমরা নিয়েছিলাম শ্রেণীব্যাপ্তি, আর OY এ কি নিয়েছিলাম? গণসংখ্যা, যেটা আমাদের নর্মাল হচ্ছে আমাদের সারণী হয়, সেইটার থেকে আমরা দুইটা ইনফরমেশন নিয়ে ওখানে OX এ বসেছি, মানে ভূমিতে বসেছি শ্রেণীব্যাপ্তি, লম্বতে বসেছি গণসংখ্যা। এটা আমরা শিখলাম। বহুভুজে আমাদের কি কি লাগবে? বহুভুজে আমাদের ভূমি অক্ষে আমরা বসাবো হলো মধ্যমান, ঠিক আছে? তখন আমরা শ্রেণীব্যাপ্তি বসাবো না, মধ্যমান বসাবো। মধ্যমান আমি আপনাদেরকে করিয়েছিলাম না গত ক্লাসে বা তার আগের ক্লাসে, আমার কোন ক্লাসে করেছি মনে নেই, তবে মধ্যমান মধ্যমান বের করা আপনাদেরকে আমি শিখেছিলাম, মনে আছে। সেই মধ্যমান আমাদের হচ্ছে বহুভুজের ক্ষেত্রে রাখবে, সেটা আমরা OX অক্ষ বরাবর বসাবো মধ্যমানের মান। শ্রেণীব্যাপ্তি কিন্তু আমাদের বহুভুজের ক্ষেত্রে লাগবে না, মাথায় ঢুকিয়ে নেন। আমি ওই জন্য এটা এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, মানে ইয়ে আকারে। আর OY অক্ষ বরাবর আমরা গণসংখ্যায় নিব, এখানে আর অন্য কিছু আমাদের লাগবে না, গণসংখ্যাই থাকবে, ঠিক আছে? গেল। বহুভুজ আমাদের ডান। কি আয়তলেখার বহুভুজের মধ্যে পার্থক্য কি? শুধু আমরা শ্রেণীব্যাপ্তির জায়গাতে মধ্যমান নিব বহুভুজের ক্ষেত্রে। আর অজীব রেখার ক্ষেত্রে আমরা হচ্ছে OX অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তিই নেব, ঠিক আছে? এখানে শ্রেণীব্যাপ্তিই আমরা নিব, আমাদের এখানে মধ্যমান বা অন্য কোনো মান লাগবে না। কিন্তু OY অক্ষ বরাবর আমরা নেব হলো ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা, ঠিক আছে? ক্রমযোজিত গণসংখ্যা, এটা আপনারা একটু নোট আকারে তুলে নেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? তো অজীব রেখা আর আয়তরেখার মধ্যে পার্থক্য কি? শ্রেণীব্যাপ্তি থাকবে OX অক্ষ বরাবরই, কিন্তু OY অক্ষ বরাবর মানে লম্ব অক্ষ বরাবর গণসংখ্যার জায়গাতে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা অ্যাড করব। তাহলে এবার দেখেন যে বহুভুজের ক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন লাগছে? মধ্যমান আর গড়সংখ্যা লাগছে, তাই না? আর মধ্যমান আমরা কি ডিরেক্ট পাবো সারণী থেকে? মধ্যমান তো আমরা সারণী মানে তথ্য থেকে ডিরেক্ট পাবো না, আমাদেরকে তো সারণীতে আমরা কিভাবে তৈরি করি? শ্রেণীব্যাপ্তি থেকে তৈরি করি, তাই না? শ্রেণীব্যাপ্তি, ট্যালি আর গণসংখ্যা থেকে। তাহলে শ্রেণীব্যাপ্তি থেকে আমরা আগে মধ্যমানটা বের করে নিব, তারপরে গণসংখ্যা তো আমাদের আছে, গণসংখ্যার মানটা আমরা বসিয়ে দিব, এর মধ্যমান যেটা বের করে নিব সেটা বসিয়ে দিব। তাহলে বহুভুজের ক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন লাগবে? চিত্র অঙ্কনের ক্ষেত্রে মধ্যমান আর গণসংখ্যা লাগবে শুধু, কিন্তু এগুলো আবার বের করতে আমাদের সারণীটা কিন্তু আগে তৈরি করতে হবে। তো সেই সারণীটা এবার আমরা তাহলে দেখে নিই। আচ্ছা, এটার একটা এক্সারসাইজ নিয়ে নেন দ্রুত সবাই। রাব্বানি লিখেছেন জি ম্যাডাম। কেমন আছেন ম্যাম? আচ্ছা, কিসের জি ম্যাডাম লিখেছেন বুঝিনি রাব্বানি, তবে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনি কি আমাদের নতুন ব্যাচে যুক্ত আছেন? আমি আপনাকে মনে হয় প্রথম দেখছি। আচ্ছা, এসএস নাও আই থিঙ্ক ডান। তো আমরা কি কি এবার মনে রাখেন যে বহুভুজের ক্ষেত্রে আমাদের কি কি লাগছে? মধ্যমান আর গণসংখ্যা, এই কথা দুটো শুধু মনে রাখেন। আর এই ক্ষেত্রে আমরা এবার সারণীটা দেখে নিব। সারণী তৈরি করা আমরা কিন্তু সবাই অলরেডি জানি, তাই তো? এবার কি বলেছি দেখেন, যে আমরা সারণী নর্মালি তৈরি করলে কি করতাম? এই গণসংখ্যা পর্যন্ত আমরা এতটুকু সারণী আঁকতাম, গণসংখ্যা নিবেশন সারণী, ঠিক আছে? তো এবার আমাদের বহুভুজের ক্ষেত্রে কি লাগছে? মধ্যবিন্দুটা কিন্তু এক্সট্রা লাগছে। মধ্যবিন্দু কিন্তু আমাদের সারণীর মধ্যে থাকে না, আমরা কিন্তু সারণীর মধ্যে মধ্যবিন্দু অ্যাড করি না সাধারণত। তো মধ্যবিন্দুটা আমরা কোথা থেকে পাবো? শ্রেণীব্যাপ্তি থেকে পাবো, তাই না? তো এই শ্রেণীব্যাপ্তি থেকে এই মধ্যবিন্দুটা আমরা একই সারণীর মাধ্যমে তৈরি করে নেব, মানে এই সারণী তৈরি করেছি, এর পাশে আরেকটা বক্স করে আমরা মধ্যবিন্দুটা এখানে লিখে নিব।
বের করে নিব, কারণ কি বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমাদের মধ্যবিন্দুর মানটা লাগবে এজন্য। তো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি এবার আপনারা আমাকে বলেন। আমি এটা আগে প্রশ্ন করতে ভুলেই গেছিলাম। মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? এটা আমি সুন্দর করে আপনাদেরকে পড়েছিলাম, বুঝিয়েছিলাম। কমেন্ট করেন, না করতে পারলে পানিশমেন্ট দিব, যারা ক্লাস করেছেন তাদেরকে পানিশমেন্ট দিব। শ্রেণীব্যাপ্তি থেকে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র লিখবেন সবাই। আর শ্রেণীব্যাপ্তি ছাড়া মধ্যবিন্দু নির্ণয় কিন্তু হবেও না, কারণ শ্রেণীব্যাপ্তিরই মধ্যবিন্দু বের করছেন আপনি, ঠিক আছে? এখানে আবার উল্টাপাল্টা কেউ ভাববেন না মাথার মধ্যে যে হ্যাঁ এটা কেন, আমি তাহলে শ্রেণীব্যাপ্তি লিখবো না, বা হচ্ছে ট্যালি চিহ্ন দিব না। ট্যালি চিহ্ন না দিলে আপনার সারণী হবে না পূর্ণাঙ্গ, আর ট্যালি চিহ্ন না দিলে আপনি গণসংখ্যাও বের করতে পারবেন না, ওয়ান কাইন্ড অফ। আপনি এখানে কত কত মান মুছে মুছে লিখবেন, এটাই নিয়ম। আচ্ছা, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র লিখেন সবাই, কমেন্ট করেন আর কি। না মনে থাকলে সেটাও লিখেন, আমি বুঝিয়ে দিব আবার, তাও ভালো, কিন্তু চুপ করে থাকবেন না। আচ্ছা মিমি, আপনি অনেক ধন্যবাদ। আপনি হচ্ছে একদম মান লিখে বলছেন, আমি সূত্রটা জানতে চাচ্ছিলাম যেটা আমি এখানে লিখেছি। হ্যাঁ, অলরেডি আমি লিখে দিয়েছি। রাব্বানি লিখেছেন আমি নতুন। আপনি কি ভর্তি আছেন রাব্বানি? আমাদের দ্বিতীয় ব্যাচে কি ভর্তি আছেন না ভর্তি নেই সেটা জিজ্ঞেস করেছি। ও হো আচ্ছা, রাব্বানি লিখেছেন আমি এই বিষয়ে ফেল গেছে ম্যাম। আচ্ছা আচ্ছা, শুনে খুবই খারাপ লাগলো যে এটাতে আপনি ফেল হয়েছে আপনার। তবে কি বলবো, আসলে আমাদের সাথে থাকেন, বোঝেন, ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন, আমি যেটা ইনস্ট্রাকশন দিব সেটা একটু শুনবেন, তাহলে আমি গ্যারান্টি দিব যে আপনি পাস তো করবেনই, A+ পেয়ে পাস করবেন, ঠিক আছে? এই যে রূপামণি সঠিক উত্তর দিয়েছে, মানে মিমিও সঠিক দিয়েছেন। ধন্যবাদ মিমি আপনাকে শুরুতে কমেন্ট করার জন্য। রূপামণি আমি যেটা চাচ্ছিলাম সেটা লিখেছে। আচ্ছা, তো তাহলে কি সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ভাগ 2, তাহলে 30 যোগ 40 ভাগ 2 সমান কত? 35 হবে। এভাবে করে আমরা মধ্যবিন্দুটা শ্রেণীব্যাপ্তি থেকে একটা একটা করে বের করে নিব। আর আমি বলেছিলাম 10-10 করে ব্যাপ্তি থাকলে এখানে 10-10 করেই বাড়বে, ওটা বের করে নেওয়ারও কোনো মানে দরকার নেই। এভাবে 25, 45, 55 করে বাড়তে থাকবে। এই মানগুলো এবার আমি হচ্ছে যে এগুলো দিয়েই আমরা লেখচিত্র আঁকবো আর কি। এখানের ক্ষেত্রে গণসংখ্যা লাগবে আমাদের, তাহলে গণসংখ্যার মানগুলো একটু মনে রাখেন। 4, 8, 10, 8, 6, 4, 4, 8, 10, 8, 6, 4। আচ্ছা, এটা আবার বেশি ছোট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, দুঃখিত। এই ছিল আমাদের গণসংখ্যা। আমরা গণসংখ্যা আর মধ্যবিন্দু বসাচ্ছি, তাই তো? এখনই পড়ে এখনই যেন কেউ কিছু ভুলে যাবেন না। শ্রেণীব্যাপ্তির, আচ্ছা দেখেন এখানে আরেকটা মনে রাখার টেকনিক, শ্রেণীব্যাপ্তি থেকে আমরা মধ্যবিন্দু বের করি না, তাহলে এটা মনে রাখবেন যে শ্রেণীব্যাপ্তির জায়গাতে আমরা মধ্যবিন্দুর মানটা বসাবো, গণসংখ্যার জায়গাতে গণসংখ্যাই থাকবে, যেন আপনাদের গুলিয়ে না যায়, ঠিক আছে? দুইটা মান এলোমেলো করলে কিন্তু পুরা এলোমেলো হয়ে যাবে সব। এখানে কত থেকে ছিল? 30 to 40 এরকম। ও এটা তো মধ্যবিন্দু। 35, 45, 55, 65, 75 আর 85 এই পর্যন্তই ছিল আই গেস। ওকে,
আচ্ছা, আমি মান দুইটা পাশে লিখে নিলাম যেন আমাদের বসাতে সুবিধা হয়। তো আমরা আগের মতো এই যে স্ট্রাকচারটাকে তৈরি করে নিব। ও ওয়াই অক্ষ বরাবর নিয়ে নিলাম আগে। এই যে এখানে ও লিখবো, এখানে ওয়াই ড্যাশ লিখবো, এখানে ওয়াই লিখবো। ওখানে আরও কিন্তু আছে তীর চিহ্ন দিতে, কেউ কিন্তু ভুলবেন না। আর এদিকেও এক্স ড্যাশ, আর এদিকে হলো আমাদের এক্স। নিচে আমরা কি নিচ্ছি? মধ্যমান। তাহলে মধ্যমানটাই এখানে লিখবো, বা মধ্যবিন্দু যেটা লিখবেন সেটাই হবে। এদিকে আমাদের মধ্যবিন্দু, এদিকে আমাদের গণসংখ্যা, গণসংখ্যাই থাকবে। এবার আমাদের মধ্যমান একটা একটা করে সংখ্যা না, আমরা এখানে একটা একটা করে সংখ্যা বসাবো। এখানে আর আমাদের কোনো রকম প্যাচগোচো নাই। 35 থেকে শুরু, একটা ঘর আমি বলেছি বাদ দিব আমরা, প্রথম 5 ঘর আর কি, দিয়ে এখানে ভাঙা চিহ্ন দিয়ে দিলাম। এবার 35 থেকে শুরু, এই যে 5 ঘর পর পর 45, 55, 65, 75, 85, 85 পর্যন্তই আমাদের না মান। 85 পর্যন্ত লিখবো। এক ঘর আমি বলেছি কি এক্সট্রা নিতে হবে। এইটা এই এক ঘর এক্সট্রা কিন্তু আয়তলেখের ক্ষেত্রে, মানে আমি নিতে বলেছি সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে, কিন্তু বহুভুজ আর অজীব রেখার ক্ষেত্রে কিন্তু এটা মাস্ট নিতেই হবে। বহুভুজের ক্ষেত্রে তো একদম মাস্ট, কারণ এটাকে আমরা না জয়েন করে দিই পরের ঘরের সাথে, এই জন্য এটা মাস্ট। পরের ঘর যদি আপনি নাই রাখেন তাহলে জয়েন করবেন কার সাথে? হ্যাঁ, তো এই জন্য এটা মাস্ট। তো এটা তীর চিহ্ন আমি একটা টেনে দিলাম। আর এই যে এখানে লেখা আছে শ্রেণী মধ্যবিন্দু এদিকে, তা আপনি কি পেন্সিল দিয়ে লিখলে এখানে ধরবে? ধরবে না, নিচে লিখবেন, নিচে এই পাশে, এটা বেশি সুন্দর দেখায়। গেল, এদিকের মান বসানো শেষ, মধ্যমান। এবার গণসংখ্যার মান বসিয়ে নিব। যেহেতু আমাদের এখানে আমি আবার ওই যে 1 2 করে ধরবো, মানে এখানে কিন্তু ওই সেম আগের একক, মানে আগের বর্গঘর সমান এক কত একক সেটাই ধরা হয়েছে, ওই মানটাই। তাহলে আমাদের সর্বোচ্চ মান কত? 10 না? তাহলে 10 পর্যন্তই আমাকে 1 2 করে বসাতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 উপরে আছে, বুঝে নেন আপাতত। এবার 35-এ আমাদের গণসংখ্যা কত? মধ্যবিন্দুর 35-এ আমাদের গণসংখ্যা কত? 4। তাহলে সেম ভাবে আমরা এখানে কিন্তু আর আয়তলেখ টানবো না, ঠিক আছে? গণসংখ্যা বহুভুজ মানে হলো আমাদের তথ্যগুলো নিয়ে বিন্দু আকারে গ্রাফ পেপারে বসানো, আর সেগুলোকে যোগ করে দেওয়া সমান্তরাল, একটা রেখার সাহায্যে, ঠিক আছে? তো এখানে আমি এবার বিন্দু আমরা বসাবো আগে। আমরা এখানে কোনো কিন্তু এভাবে টানবো না, কিছু করবো না, মানে শুরুতে আর কি। 35-এ আমাদের কত? 4। তাহলে 1 2 3 4, এই যে 4 এখানে না, তো এখানে আমরা একটা আগে বিন্দু দিয়ে নিব পেন্সিল দিয়ে, এঁকে নিলাম। এবার এখান থেকে 0 থেকে এটা আমরা ডট 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 দিয়ে জয়েন করে দিলাম, মানে এদিকে আরও আছে বুঝাচ্ছে, হ্যাঁ ওইদিকেও আরও আছে, শেষ হলে আমরা ওইদিকেও বুঝাবো। 4-এ আমরা আগে ডট দিয়ে নিলাম। তারপরে কি 45-এ আমাদের হচ্ছে গণসংখ্যা কত? 8। তাহলে এই যে এই 45 এখানে, তাহলে এই ঘরের উপরে যে 8 কোথায়? এখানে, এখানে আমরা একটা ডট দিয়ে দিলাম। ওকে, তারপরে কত? 10। এই যে 10 কিন্তু উপরে আছে। আচ্ছা, এখানে ধরেন, আচ্ছা দেখা যাবে, আমি এখানে এক্সট্রা এঁকে দিই, দেখেন এই যে ধরেন এখানে 9 আর এখানে 10 ধরা হয়েছে। হ্যাঁ, গ্রাফ পেপারের দিকে আছে, মানে আমি এটা টানলে এটা আবার নিচে চলে যাবে, লেখাগুলো সব মুছে যাবে, এই জন্য দেখাতে পারছি না ওভাবে। তো এই যে এখানে ধরেন 10, এই যে এই সোজাসুজি এখানে 10, গ্রাফ পেপার ওখানে একটু কল্পনা করে নেন আপাতত, আর আমি শেষে দেখিয়েও দিব, সমস্যা নেই। তারপরে কত? 8 আবার। তাহলে এই যে কোথায় 8? 65-তে 8 সোজাসুজি, তো 8 এই যা। তারপরে কত? 6। এখানে কত নিচে না দেখলেও চলবে, 5 ঘর পর পর না বোল্ড লাইনগুলোকে আপনারা টার্গেট করলে মান বসালেও কিন্তু হয়ে যায়। 6 আছে, তাহলে যে 6 কোথায়? এখানে। তারপরে কত? 4। এই যে 4 কোথায়? 85-তে 4, এই যে 4 এখানে। আমরা বিন্দুগুলো বসিয়ে নিলাম। এবার শেষেরটাও আমরা ডট 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 দিয়ে যুক্ত করে দিব পরের ঘরের সাথে, গেল। এইবার মাঝখানের এই যেগুলো ডট দিলাম সেগুলোকে আমরা স্কেল দিয়ে যুক্ত করে দিব শুধু, ঠিক আছে? তো এই প্রথম ডট থেকে সেকেন্ড ডট যেটা, সেটা আমরা আগে যুক্ত করে দিলাম স্কেল দিয়ে। এটাও কিন্তু কেউ ফ্রি হ্যান্ডে করবেন না, এটা ফ্রি হ্যান্ডে করলে আরও বাজে হয়, তো এটা অবশ্যই স্কেল দিয়ে করবেন, মাস্ট বি। তারপরে যে এই ডট থেকে এটা আমরা যুক্ত করে দিলাম, এটা যুক্ত করে দিলাম,
এটা যুক্ত করে দিলেন, যেভাবে যুক্ত হবে আর কি সেভাবে যুক্ত করে আমাদের এইটা হলো বহুভুজ অঙ্কন করা ডান। এখানে দেখেন মান বললাম যে আগেরটার মতনই নিয়েছে। কিভাবে দেখেন 35 থেকে 45 10 গ্যাপ না, তাহলে আর এখানে বর্গঘর কত 5, তাহলে ও এক্স সমান ও এক্স অক্ষ বরাবর আয়তলেখ সরি বহুভুজটা আপনাদের বহুভুজ অঙ্কনটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা জানান তো আগে। রবানি লিখেছেন কখন ক্লাস নেন ম্যাম? আমাদের ক্লাস শুরু হয়, আপনি মনে হয় তাহলে আমাদের ব্যাচে আসলে যুক্ত নেই, এজন্য এগুলো কিছু জানেন না। আমাদের ক্লাস শুরু হয় হলো 7টা 15 থেকে সন্ধ্যা, শনি সোম বুধ, সপ্তাহের এই 3 দিন। ঠিক আছে, কোনো কারণে কোনো ক্লাস যদি আমরা না নিতে পারি বা মিস হয় তাহলে সেটা আমরা পরের দিন মানে শনি সোম বুধের ক্লাস যদি মিস যায় তাহলে পরের শনিবারে আমরা সেই ক্লাসটা থেকে শুরু করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিয়ম। আর ক্লাস ডিউরেশন 1 ঘন্টা, এর একটু কম বেশি হয়ে থাকে। আর কোর্স সম্পর্কে বাকি যাবতীয় তথ্য আমরা কিন্তু সবখানে প্রচার করতেই আছি, সেগুলো কিন্তু দেখে নেবেন। আর আরও বিস্তারিত জানার হলে তানভীর ভাইয়ার নাম্বার আমি দেখিয়ে দিব একটু পরে, ওখানে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, যেটা লিখছিলাম ও এক্স অক্ষ বরাবর পাঁচ বর্গঘর সমান 10 একক। এই যে 5 বর্গঘর সমান, এই যে এখানে 5টা ঘর আছে, এই ঘর সমান আমরা কত একক নিয়েছি 10, মানে 10 কেন 35 থেকে 45 এর মধ্যে গ্যাপ 10 তাই। আর এদিকে কত নিয়েছি 5 বর্গ সমান 1 একক, কারণ 0 থেকে 1 এর মধ্যে 1 গ্যাপ হলো 1। তাহলে ও ওয়াই অক্ষ বরাবর বা লম্ব অক্ষ লিখতে পারেন, কোনো সমস্যা নেই, একই কথা বারবার বলে দিচ্ছি কিন্তু এগুলো। 5 বর্গঘর সমান 1 একক ধরে এই কথাটা আমরা নিচে লিখে দিব। আগের ভাষায় থাকবে, আগের স্ট্রাকচারই থাকবে। আমরা লিখব প্রথমে যে ভূমি অক্ষ বরাবর কি মান বসেছি, মধ্যমান, লম্ব অক্ষ বরাবর গণসংখ্যা ধরা হয়েছে, আর এটা এত ঘর সমান এত ঘর নিয়ে চিত্র অঙ্কন করা হয়েছে। ব্যাস, বহুভুজ আমাদের এখানেই শেষ। ব্যাস। আচ্ছা, এবার বলেন আমাকে, এখনো সবাই কিন্তু জানানি যে ক্লিয়ার কিনা বহুভুজটা। বহুভুজের পরে অজীব রেখাটা বাকি আছে, আমি এক্ষুনি জাস্ট 5 মিনিটের ক্লাস হয়তো শেষ হয়ে যাবে, শেষ করে ফেলবো। তো দ্রুত একেবারে কমেন্ট করেন। আপনারা হচ্ছে এত হবেন না, দয়া করে স্লো হবেন না। আমার আগের ব্যাচের স্টুডেন্টরা না বলতে আমার সাথে সাথে আমাকে কমেন্ট করে ফেলতো যে হলো ক্লিয়ার বা বুঝেছি বা এটা প্রশ্ন ওটা প্রশ্ন। আপনারা একটু স্লো আছেন কিন্তু দ্বিতীয় ব্যাচ। এই যে গণসংখ্যা বহুভুজ লিখে দিব, ভাষা লিখে দিব, শেষ। এইবার আসি আমরা হচ্ছে অজীব রেখাতে। অজীব রেখাটাও মজা আর ইম্পর্টেন্ট, সুন্দর। অজীব রেখাতে আমাদের কি কি লাগে বলেছিলাম, আমি লিখে দিলাম কিন্তু একটু আগে। অজীব রেখাতে আমাদের লাগবে হলো গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি আর ক্রমযোজিত গণসংখ্যা। সেখানে আমরা শুধু উপরে যে গণসংখ্যা মানে লম্ব অক্ষ বরাবর গণসংখ্যা নিচ্ছিলাম, সেই জায়গাতে ক্রমযোজিত গণসংখ্যা নিব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের পদ্ধতিটা কি কারো মনে আছে? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের পদ্ধতিটা কি কারো মনে আছে? এটা জানাবেন তো। আচ্ছা, অজীব রেখা অঙ্কন করছি, আমরা লিখে নিলাম। আমাদের সারণী তো এই যে গণসংখ্যা পর্যন্ত আমরা জানি কিভাবে করতে হয়, সারণী নির্ণয় আর কি, এটা আমরা করে ফেলেছি। এবার ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদের এখানে অ্যাড হবে। কেন অ্যাড হবে? কারণ আমরা অজীব রেখা অঙ্কন করছি, আর অজীব রেখাতে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ঠিক আছে, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমাদের বের করতে হবে। আর শ্রেণীব্যাপ্তিতে তো আমরা বসাবই, এটা আমাদের এখানে কোনো কাজ নেই। ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা কোথা থেকে বের করি? গণসংখ্যা থেকে বের করি। কিভাবে আমি আবারও বলে দিচ্ছি, যারা নতুন ক্লাস দেখছেন তাদের জন্য ইন শর্টে বলছি, না হলে না আপনাদের সব মাথার উপর দিয়ে চলে যাবে আর কিছু বুঝবেন না। আর আগের যাদের মনে আছে তারা লিখেন যে হ্যাঁ মনে আছে বা হ্যাঁ ভুলে যায়নি, তাহলে একটু অ্যাক্টিভ বুঝতে পারবো যে আপনারা অ্যাক্টিভ। আচ্ছা, গণসংখ্যা থেকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় কিভাবে? এই প্রথম যে গণসংখ্যার মান সেটা আমরা শুরুর ঘরে লিখে দিব, এখান থেকে এখানে ট্রান্সফার করে দিলাম, ডান। প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হবে প্রথম ঘরের গণসংখ্যারই সমান। ওকে, এবার আমরা নিচের দিকে মান বসিয়ে আসবো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? এখানে আবার একটু প্যাচাল আছে, মানে ক্রমযোজিত গণসংখ্যা বের করার আবার দুইটা হচ্ছে
ওয়ে আছে, একটা হলো ঊর্ধ্বমুখী, একটা হলো নিম্নমুখী। হ্যাঁ, আচ্ছা, ছোট থেকে বড় মানে উপর থেকে নিচে যেটাতে আসে, যেখানে আসে না, সেটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্বমুখী। মানে নামটা হলো একটু হচ্ছে উল্টা টাইপের, যাচ্ছি আমরা নিচে গণনা করতে করতে, বাট নাম হলো এটা হচ্ছে ঊর্ধ্বমুখী পদ্ধতি। হ্যাঁ, আর নিম্নমুখী হয় যেটা হলো নিচের থেকে গণনা করে উপরে আসা হয়, সেটা আমাদের জানার দরকার নাই, সেটা আমাদের আসে না, কোথাও দেখিনি। হ্যাঁ, আর তো ওইটাতে আমি পরে, ওটা আমি নেক্সট ক্লাস শুরুতে একটুখানি বলে দেবো নি, আজকে ওটা বলবো না আপনাদেরকে, লেন্দি হয়ে যাবে, ক্লাস শেষ হবে না। তো ঊর্ধ্বমুখীতেই করছি, এটুকু মনে রাখেন। যেটা আমি আগেও শিখেছিলাম যে আমাদের প্রথমটা পেয়ে গেছি ক্রমযুক্ত গণসংখ্যা, এবার এটার সাথে আমরা কি কোনাকুনি দ্বিতীয় ঘরের গণসংখ্যাকে যোগ করব, মানে 7 যোগ 2 করলে কত হয়? 9 হয়। যোগফলটা আমরা এখানে লিখে দিব, যোগফলটা আমরা পরের ঘরে লিখে দিব। পরের ঘরের ক্রমযুক্ত গণসংখ্যা আমরা পেয়ে গেছি, তারপরের ঘরে সেমভাবে বের করতে হবে কোনাকুনি যোগ করে। এই যে মানে 4 যোগ 9 সমান কত হয়? 13। এই যে 13 যোগ 8 সমান কত হয়? 21। এই যে 21। এগুলো জানা থাকলে না এত ইজি, আর এগুলো না ভুলেও যাওয়া যায় না, মানে এত সহজ, এগুলো কিভাবে ভুলে যাবেন? এগুলো বাচ্চারাও পারবে যদি আমি একবার শুধু বলে দিই, শিখিয়ে দিই, ঠিক আছে? তো একদম সহজ, এভাবে করে শেষ পর্যন্ত আসবেন। এই যে 35 যোগ 5, দেখেন মিলিয়ে দেই, 40, এটা আমরা সবাই জানি। এই যে এখানে সেটা লিখেছি। এবার 40-এর পরে তো আর ঘর নেই, আমাদের তো আর বের করতে হচ্ছে না, সো আমরা এখানেই থেমে যাব এসে, ঠিক আছে? আর এই ঊর্ধ্বমুখীভাবে মানে শুরু এই উপর থেকে নিচ পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা বের করে যেই এই মানগুলো বসিয়ে আমরা যেই অজীব রেখাটা পাই, সেটাকে বলা হয় হলো উনো অজীব রেখা, ঠিক আছে? সেটাকে বলা হয় হলো উনো অজীব রেখা, এটা মনে রাখবেন। এবার তাহলে আমরা ইয়েতে চলে যাই, মানে মান বসানোতে। একবার জাস্ট আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। কেটে দিলাম। এখানে শুরু হয়েছে কত থেকে? 49 থেকে 56 করে 98-তে, তাহলে 49 থেকে আমাদের মান বসাতে হবে, এই জন্য দেখে নিলাম। এইবার দেখেন এটা সুন্দর হয়ে আছে, ছোট একটা চিত্র। এই যে 49 থেকে 56 ছিল আমাদের, শ্রেণীব্যাপ্তি বসাচ্ছি, তাহলে মান যেগুলো ডবল মান সেগুলো একবারেই লিখবো। এই যে, আর প্রথমে আচ্ছা স্ট্রাকচারটা আঁকিয়ে নেই আগে। এখানে দেখেন এই চিত্রের পরে কিন্তু আর ঘর ফাঁকা নেই, এটা কিন্তু দেখতে ভালো লাগছে না, মানে একটু কেমন যেন অড লাগছে। তো এখানে এই যে একটা ঘর এমনি ফাঁকা আছে, তবে এখানে মানে এরকম শেষে এসে তীর দিবে না, একটু আগে এসে একটু আর ফাঁকা রেখে দিবেন আর কি, সেটা বোঝাতে চাচ্ছি। এই যে ও y ড্যাশ x ড্যাশ x, এদিকে আমরা কি নিয়েছি? শ্রেণীব্যাপ্তি আয়তলেখের মতো, এটা কিন্তু সিমিলারিটিস রেখে রেখে পড়বেন, তাহলে আরও ভুলে যাওয়ার চান্সেস কম। এদিকে কি নিচ্ছি? ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যার জায়গায় শুধু ক্রমযোজিত হবে, এটা নিচ্ছি দেখে এই মানটা জাস্ট বের করে নিচ্ছি, এতটাই সহজ। এটা লাগছে জন্য মান বের করছি, সিম্পল। ওকে, গেল। এইবার দেখেন আমাদের প্রথমে মান কি কি ছিল বের করি। এই বরাবর আমরা হচ্ছে এই মানগুলো বসিয়ে নিলাম, শ্রেণীব্যাপ্তির যেগুলো 63, 70 এরকম করে করেই বেড়েছে, এই মানগুলো বসিয়ে নিলাম। এইবার এই যে এই ঘরটা মানে কত 98 পর্যন্তই শেষ ছিল আমাদের, বুঝছেন? 98। আর এদিকে আমাদের হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ মান কত ছিল? 35 ছিল হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ মান। এবার দেখেন একটা বিষয়, এখানে আমরা গত দুইটা লেখচিত্রে কি করেছি? লম্ব অক্ষ বরাবর 5 ঘর পর পর এক একক ধরেছিলাম, তাই না? কারণ আমাদের সর্বোচ্চ মান কত ছিল? 8, 10 এরকম, তার মানে 10 ঘর মানে 5টা ঘর পর পর এক এক করে ধরলেও আমাদের উচ্চতাটা খুব একটা বেশি হচ্ছিল না। কিন্তু এখানে দেখেন আমাদের সর্বোচ্চ মান কত ক্রমযোজিত গণসংখ্যার? 35। তাহলে আপনি যদি 5 ঘর পর পর এক এক করে নিতে থাকেন, তাহলে 35 পর্যন্ত টানা কি পসিবল?
পসিবল না। তো হচ্ছে 35 পর্যন্ত টানা আমাদের একদমই পসিবল না, কারণ দেখেন এই 5 করে বাড়াতে থাকলে আপনি তো গ্রাফই শেষ হয়ে যাবে আর আপনার খাতার বাইরে চলে যাচ্ছে মানটা। সো আমরা হচ্ছে এখানে আর 5 বর্গঘর করে নিতে পারবো না, আমাদের এখানে এখন কম করে নিতে হবে। 5 বর্গঘরটাকে আমাদের মান হিসেবে ছোট কমিয়ে আনতে হবে, যেন এর মধ্যে আমরা 35 এর মানটা সুন্দর করে বসাতে পারি। কিভাবে দেখেন, এখানে নেওয়া হয়েছে হলো 5 ঘর পর পর টান দিলাম, নেওয়া হয়েছে 10 করে, এটাকে ভুলে যান। 10, 20, 30, 40, 50, মানে এইটার মতো করে এখানেও নেওয়া হয়েছে 10 ঘর পর পর, মানে 10 একক করে করে বৃদ্ধি করা হয়েছে। প্রথম ঘরে আমরা ভাঙা চিহ্ন দিয়ে দিব। আর আরেকটা জিনিস দেখেন, অজীব আমি যেটা বললাম যে ঊর্ধ্বমুখী, মানে আমরা প্রবলিত সংখ্যা বসাচ্ছি হলো ঊর্ধ্বমুখী পদ্ধতিতে, তাই না? ওইভাবে বের করেছি। ওই পদ্ধতিতে যখন আমরা মান বসাবো তখন প্রথম মানটা আমরা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তি ছিল হচ্ছে 49 থেকে 56, তাহলে এই ঘরে বসাবো মান নাকি এই 49-এ বসাবো না 56-এ বসাবো? অবশ্যই 56-এ বসাবো, এটা মনে রাখবেন। অজীব উপর দিকে যায়, এটা মনে রাখবেন। আর মনে রাখবেন যে হচ্ছে মানটা আমরা প্রথম ঘরে বসাবো না, এখানেও আমাদের ডট ডটই দিতে হবে, কিন্তু প্রথম ঘরে না, 49-এর ঘরে আমরা ডট দিব না, আমরা দিব হলো 56-এ, মানে পরের বিন্দুতে, ঠিক আছে? পরের ঘরে ঊর্ধ্ব মানটাতে আমরা হচ্ছে মান বসাবো। আর এইটুকুকে মানে প্রথম ঘরের সাথে এই ঊর্ধ্ব মানটা আমরা হচ্ছে এই যে ডট ডট দিয়ে মিলিয়ে দিব, ঠিক আছে? এইভাবে আমরা 63 আমাদের পরের সংখ্যা, সেটার আমাদের মান কত? এই প্রথম ঘরের মান কত ছিল? 1, আই থিঙ্ক 1 না, সরি 2। আচ্ছা দেখেন, এখানে 5 বর্গঘর সমান যদি 10 একক হয়, তাহলে 2 2 করে না, এক ঘরের মান 2 2 করে না, এই জন্য আমরা এখানে 1 ঘর উঁচুতে 2 আমাদের এখানে হবে 1 ঘর উঁচুতে, কারণ এখানে ডাবল ডাবল ধরা হয়েছে। হ্যাঁ, 5 বর্গঘর সমান 10 ধরা হয়েছে, ডবল ধরা হয়েছে, এই জন্য এখানে তাহলে 1 সমান 2 হবে, এই জন্য 2 হবে এখানে। তারপরে 63-তে 1 2 3 4, এই যে মাঝামাঝি 5 নেওয়া হয়েছে, সরি 4.5 নেওয়া হয়েছে। কেন? কারণ আমাদের ওখানে ছিল মান 9 যখন আমাদের থাকবে তখন আমাদের তো এই পর্যন্ত নিলে তো 10 হয়ে যাচ্ছে, তাই না? 5 ডবল করলে 10, কিন্তু আমাদের 9, তাহলে মাঝখানে নিতে হবে, এই দুইটা ঘরের মানে এই দুইটা বক্সের মাঝামাঝি আমাদেরকে একটা বিন্দু দিতে হবে, দিয়ে এইভাবে করে বাকি মানগুলো বসাতে হবে। এই জিনিসটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দেবো, হ্যাঁ, আমি গ্রুপে জানিয়ে দিব, আপনারা গ্রুপে পোস্ট করবেন হোমওয়ার্ক করার পরে। এইভাবে আপনাদের এই মানগুলো বসাতে থাকবে, এই মানটা ঊর্ধ্ব দিকেই যায়, দিয়ে শেষে যে আমরা এই পয়েন্টগুলোকে জাস্ট যোগ করে দিব, দিলেই আমাদের এই যে এখানে অজীব, এটা আমরা উল্লেখ করব, দিলেই আমাদের অজীব রেখাটার ডান। আর এখানে দেখেন এই ভাষাটা কি হবে? ও এক্স অক্ষ বরাবর। আপনারা এটা বুঝছেন কিনা আপনারা হোমওয়ার্ক করলে আমি বুঝতে পারবো। আর তারপরেও কারো কোনো এই যে এইটাতে অজীব রেখাতে যদি কারো কোনো সমস্যা থাকে, আমি নেক্সট ক্লাসের শুরুতে এটা আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দিব নি। দশ একক এইখানেও তাই, ও ওয়াই অক্ষ বরাবরও তো তাই না? দেখেন 0 থেকে 10 পর্যন্ত 10 গ্যাপ, এই জন্য এখানেও আমরা 5 বর্গঘর সমান 10 এককই ধরে এই চিত্রটা এঁকেছি। এই ছিল আমাদের লেখচিত্রর ওভারঅল বিষয়। আজকের ক্লাসের টাইমও অতিক্রম হয়ে গেছে। আচ্ছা, রূপামণি কমেন্ট করেছেন পরে, ঠিক আছে, ধন্যবাদ। আমি হচ্ছে লেখচিত্র ওভারঅল একটা ক্লাসের মধ্যে জানিয়ে দিলাম। লেখচিত্রর অজীব রেখা নিয়ে আবারও বলছি, যদি মানে শেষে আরেকটু বললে ভালো হতো, মানে মনে হচ্ছে আমার অনেকের বুঝতে অসুবিধা হতে পারে এখানে ঘর ধরাটা নিয়ে। তো তারপরে আপনি মানে আমি যদি মনে করি মানে আপনাদের যদি সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাস শুরুতে বলে দিব, আর না হলে তো দরকার নেই, আমাকে সেটা জানাবেন ইনবক্সে, বা এই ইনবক্সে না, এই লাইভের কমেন্টেই জানাবেন, তাহলে বুঝতে পারবো। তো এই ছিল ওভারঅল লেখচিত্রের বিষয়। আজকের ক্লাসও এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।